জিজ্ঞাসা করলো যে ওরা কি 20 তারিখে আসতে পারবে নাকি। সেটা তো আমি জানি না, ওরা আসতে পারবে না কেন? কি সমস্যা, আসতে পারবে নাকি পারবে না, কি বলেছে? মানে জিজ্ঞাসা করছে যে 20 তারিখে তারা আসতে পারবে, মানে শিওর নাকি এটা কি। আচ্ছা, আমি অলরেডি প্রসেসিং শুরু করেছি। কালকে অফিস থেকে লোক পাঠিয়েছিলাম রিলেভেন্ট প্লেসে, যেখান থেকে তাদের সাপোর্টিং লেটার ইস্যু করবে। আমাদের যত মানে যোগান দেওয়ার কথা আমাদের তরফ থেকে, ডিপার্টমেন্টের তরফ থেকে সবগুলা রেডি করে তাদেরকে দিয়ে আসা হয়েছে। ওরা এখন একটু সাইন করে সিটি ইস্যু করবে, ঠিক আছে? আর এটা অ্যাকচুয়ালি ফরেন অ্যাফেয়ার্স অফিসের দায়িত্বে, কিন্তু আমাদের দায়িত্ব হলো মানে একটু কিছু হেল্প করা তাদেরকে। আমাদের কতজন স্টুডেন্ট, কার পার্সোনাল ইনফরমেশন কিরকম, লাইক পাসপোর্ট নাম্বার, তাদের অ্যাড্রেস, হ্যাঁ, ডিপার্টমেন্টের আইডি কত, এই টাইপের কিছু ইনফরমেশন আমাদের দিতে হয়। সেগুলো অনেক আগে আমি রেডি করেছি এবং কালকে ফাইনালি সব লেভেলের একসাথে, হ্যাঁ, আগে থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার আলাদা করে দিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে সবার যেহেতু দরকার এট এ টাইমে সবগুলোই দিই। কালকে সবগুলো দেওয়া হয়েছে এবং চাপ দেওয়া হয়েছে তাদেরকে যে যত তাড়াতাড়ি সম্ভব চিঠি ইস্যু করুক, যেন ছেলেরা পূজার আগে অ্যাপ্লাই করতে পারে ভিসা। সো পূজার আগে ভিসা অ্যাপ্লাই করতে পারলে আশা করি তারা রাইট টাইমে আসতে পারবে। না হলে 2-3 দিন 4 দিন বেশি লাগবে, ইট ডাজন্ট ম্যাটার। 20 তারিখে তো আমরা পরীক্ষা শুরু করতেছি, ইনফ্যাক্ট পরীক্ষা শুরু করতে আরো সময় লাগবে আমাদের। জি স্যার। আমাদের না, সবারই। কারণ হচ্ছে তোমাদের ফাইনাল ইয়ার যেটা লেভেল 4 সেমিস্টার 1 এর পরীক্ষা 15 তারিখ থেকে শুরু হয়েছে, তাই না? এবং এই ছাত্রগুলারই তোমার লেভেল 4 সেমিস্টার 2 পরীক্ষা 22 ডিসেম্বর শেষ করার জন্য বলা হয়েছে, হ্যাঁ। সো আমাদের তরফ থেকে আমরা বলেছি যে আমরা অতদিন যাদের থার্ড ইয়ার মানে এবং ইয়ার বিলো, এদেরকে এতদিন ওয়েট করা সম্ভব হবে না, যার জন্য আমরা একটা ডেফিনিট গাইডলাইন চাই পরীক্ষার ব্যাপারে। তো স্যার আসলে অনেকটা মানে অসহায় রিকোয়েস্ট করার মতো অবস্থা যে ভাই 2-4 সপ্তাহ যদি ডিলে হয়, আপনাদের ছাত্ররা নিয়ে আসেন ছাত্রদেরকে, তাদের সাথে 1.5 বছর ধরে নাই, তাদের সাথে সাক্ষাৎ করেন, রিভিউ ক্লাস নেন, তাদেরকে ওয়ার্ম আপ করেন, এরপরে আপনারা পরীক্ষার ব্যাপারে চিন্তা করেন। সো যারা আমরা হচ্ছে নবীন ডিপার্টমেন্ট ইনক্লুডিং হচ্ছে অন্যান্য সব ডিপার্টমেন্ট যাদের থার্ড ইয়ার আছে, সবাই সব চেয়ারম্যানরা একই চাপে যে সবার পরীক্ষা শুরু করতে হবে। কনসিকুয়েন্সে আমরা আসলে স্যারকে বলেছিলাম, রিকোয়েস্ট করেছি। স্যার যেটা বলেছে যে নভেম্বরের ফার্স্ট উইকের দিকে আপনারা বসেন ছাত্রদের সাথে, হচ্ছে যে রিভিউ ক্লাস শেষ করে ডিপার্টমেন্টে বসে আপনারা একটা ডেট ফিক্স করেন। ততদিনে যেটা হবে যে 7 তারিখে আংশিক হল খোলা হচ্ছে, 20 তারিখে পুরোপুরি হল খোলা হবে, এবং 22 অক্টোবর আমরা বুঝে যাব যে মানে কি ধরনের গ্রামার কাজ করবে অন কোভিড, হ্যাঁ, ক্যাম্পাস খোলার পর। সো যদি কোনো ধরনের অকারেন্স না ঘটে তাহলে অবভিয়াসলি আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল পরীক্ষা শুরু করবো। এবং আমি অ্যাকচুয়ালি গোপালগঞ্জে শনিবার আসবো এবং সপ্তাহব্যাপী আসি, কারণ আমার প্রিপারেশন আছে। তোমরা না বললেও আমি পরীক্ষার প্রিপারেশন নেব, পরীক্ষা যখনই নেই, ঠিক আছে? 3 লেভেলেরই পরীক্ষার প্রিপারেশন এবং অনেক কাজ বাকি আমার। অ্যাজ এ রেজাল্ট আমি গোপালগঞ্জে থাকবো, তোমরা আসতে থাকো, দুশ্চিন্তার কোনো কারণ নাই। পরীক্ষা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা যায় তত তাড়াতাড়ি শুরু করবো আমরা। তবে আসার পরে 1-1.5 সপ্তাহ আমরা কিছুটা রিভিউ ক্লাস নিব, এবং তোমাদের অনেক দিনের একটা গ্যাপ ক্যাম্পাসের সাথে, অফিসের সাথে, টিচারদের সাথে, সেটা একটু রিগেইন করা এবং হচ্ছে সাইকোলজিক্যালি একটু চাঙ্গা হওয়া। রিভিউ ক্লাসের মানে এই না যে, আমি পার্সোনালি যেটা মনে করি যে খুব চাপ দেব না, আসলে কিছুটা রিল্যাক্স করারও সময় থাকবে যাতে তোমরা ওয়ার্ম আপ হতে পারো, প্লাস হচ্ছে মেন্টালি স্ট্রং হতে পারো আর কি ফর দ্য এক্সাম। এবং অ্যাবাউট নেপালি স্টুডেন্ট, ডোন্ট বি প্যানিক, রাইট টাইমেই তোমরা আশা করি লেটার পেয়ে যাবে এবং রাইট টাইমে আসবা বলে আমি আশা করি। যদি ইন কেস তোমাদের 2-4 দিন 1 সপ্তাহ বেশি লাগে, সেটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, তোমরা আসার পরে আমরা ইনশাল্লাহ পরীক্ষা শুরু করবো। আচ্ছা, কতজন? 30 জন। আমরা শুরু করতে পারি আজকে?
জি স্যার, 39 জন হয়ে গেছে। আচ্ছা সোনালী, আর কোনো কোশ্চেন আছে রিগার্ডিং হল না ওপেনিং? স্যার। আমাদের কয়জন হলে থাকে আসলে? স্যার হলে আমার জানার মতে মেয়েরা 2 জন থাকে, থার্ড ইয়ারে। আচ্ছা, থার্ড ইয়ারে কে কে? রিমু আর রিনা। দুজন আছে আজকে? স্যার আজকে জয়েন দেখতেছি। রিমু আছে অথবা রিনা? এই রিনা কি, রিনা হাসদাক? জি স্যার, রিনা হাসতাক। 51 রোল তাই না? জি স্যার, 51। আচ্ছা, আর 51 আর 35। 35 আছো? স্যার নাই মনে হচ্ছে। আচ্ছা, এই দুইজন কোনো ছেলে নাই আমাদের স্যার হলে ছেলে থাকার? অনেক, স্যার ছেলেরা তো অনেক থাকে, আমি স্যার স্যার এক্স্যাক্টলি ছেলেরা জানি না। অনেক কয়জন ছিল, বাট এখন তো কেউ থাকে না। এরা কি বৈধভাবে ছিল নাকি অবৈধভাবে ছিল? স্যার এইটা শিওর বলতে পারবো না। কে ছিল এরকম দুই একজন স্যার যারা ওই যে প্রিভিয়াসলি হলে ছিল, কে আছে? রাকিব হাসান সজীব, তারপরে আজমির স্যার আচ্ছা, ছিল। তানভীর হাসান হেরি, রাকিবুল। এরা আছে কিনা তাদেরকে বাই দেমসেলফ কথা বলতে দাও। আসসালামু আলাইকুম। তানভীর আছো? রাকিব? রাকিব কি সাগর। আইডি 11? জি স্যার, আইডি 11 ছিল। আর আইডি 44 ও স্যার মেবি ছিল। আইডি স্যার 44? সাগর কাজীও ছিল। সাগর কাজী 40? স্যার আমি থাকি স্যার হলে। তুমি কি মানে বৈধভাবে অ্যালোটেড হলে? আমার অ্যালটমেন্ট হয়েছে স্যার, আমি তো সেকেন্ড ইয়ারের পরে অ্যালটমেন্ট পেয়েছিলাম স্যার। আচ্ছা, তোমরা তো কন্ডিশন জানো যে ফার্দার হলে উঠতে গেলে তোমাদের মাস্ট হচ্ছে ফার্স্ট ডোজের ভ্যাকসিনেশন কমপ্লিট হতে হবে। স্যার আমার 2টা ডোজই কমপ্লিট আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, এইটা একটা। আর সবার উদ্দেশ্যে বলি যে প্রশাসন খুবই কঠোর, হলে সিট বরাদ্দ এখন দেওয়ার ব্যাপারে, প্লাস হচ্ছে যারা আগে অবৈধভাবে ছিল, যেহেতু কোভিড আমরা একটা ক্রাইসিসের মধ্যে আছি, যার জন্য যারা অবৈধভাবে ছিল তারা কোনো ক্রমে চেষ্টা করবে না হলে ওঠার, তাহলে কিন্তু মানে আইনানুগ ব্যবস্থা মনে হয় গ্রহণ করা হবে এই ধরনের ছাত্রদের জন্য। ঠিক আছে? সো আগে থেকে আমি বলে রাখলাম অ্যাজ এ টিচার ডিপার্টমেন্টের যে তোমরা কোনো ধরনের ঝামেলায় জড়াবো না এখন, কারণ বেশি যদি জোরাজুরি করো অথবা বেশি পাওয়ার শো করার চেষ্টা করো বাই এনি মিন, তাহলে একটা ঝামেলা হতে পারে, এবং সেটা তোমাদের পার্সোনাল রেসপন্সিবিলিটি, সেটা রেসপন্সিবিলিটি ডিপার্টমেন্ট নেবে না, এবং তোমাদের এক দুইজনের জন্য আমরা পরীক্ষা তখন ডিলে করবো না এই ধরনের কোনো অকারেন্স। ঠিক আছে? সো বি কেয়ারফুল, যারা যদি কেউ ইলিগ্যাল মানে আগে থাকতা বাই এনি মিন, তারা যেন এখন আর কোনো ঝামেলায় না পড়ো। ঠিক আছে? আর হলে উঠার যে কন্ডিশন দেওয়া হয়েছে ওই কন্ডিশন মাস্ট ফুলফিল করেই হলে উঠতে হবে, এবং হলের কিছু স্ট্রিক্ট নিয়ম কানুন দেয়া থাকবে বোথ ফর লেডিস এন্ড জেন্টস হল, সেই নিয়ম কানুন ফলো করতে হবে। নিয়ম কানুনের ফলো না করলেও ঝামেলা হতে পারে। ঠিক আছে? যেটা প্রশাসন মনে করবে যে আমরা পারছি না, তখনই অ্যাকচুয়ালি পুলিশ কল করবে। ঠিক আছে? কিছু কিছু স্পেসিফিক স্টুডেন্টের জন্য যারা ঝামেলা করার চেষ্টা করবে, যার জন্য সবাইকে, বিশেষ করে যারা হলে থাকে, সবাইকে কেয়ারফুল থাকার জন্য আমি বলছি আর কি, পার্সোনালি ফ্রম দ্য ডিপার্টমেন্ট। আচ্ছা, এই আর হচ্ছে আর বিশেষ কিছু বলার নাই। তোমাদের আর একটা মেসেজ, যেটা হচ্ছে যে যারা অনেক আগে রেজিস্ট্রেশন করেছো মেসেজ পাওনি, তারা পার্সোনালি কোনোভাবে পার্সু করে মেসেজ নিয়ে এসে ভ্যাকসিন নেওয়া যায় কিনা as soon as possible by 28th of October। আর যাদের এই ধরনের ঝামেলা ছিল যে ন্যাশনাল আইডি কার্ড নাই, সে রেজিস্ট্রেশনই করতে পারে নাই, ঠিক আছে, আশা করি এরকম কেস এখন নাই, কারণ বার্থ সার্টিফিকেট দিয়ে রেজিস্ট্রেশন করা গেছে। ঠিক আছে? এবং একটা ডোজও এখনো মানে বিশেষ করে যারা হলে থাকে এক ডোজও নিতে পারেনি বাই এনি মিন, তাদেরকে আসলে প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। এইটা স্যার এখানে কিন্তু স্যার পার্সোনাল রিকোয়েস্ট। হ্যাঁ স্যার আমার কিন্তু স্যার মেসেজ আসছে পুরো 1 মাস 27 দিন পরে গতকাল। আচ্ছা, ওইটা তো কেস না, আমরা কেস ডিল করতেছি যাদের এরকমের বিশেষ করে যারা হলে থাকো, রেজিস্ট্রেশন অনেক আগে করেছো কিন্তু মেসেজ আসে নাই, তারা ইমিডিয়েটলি ক্যাম্পাসে এসে বিফোর পূজা ভ্যাকেশন প্রক্টর অফিসে অথবা যেখানে রিলেভেন্ট যে জায়গা দেয়া থাকে এখানে যোগাযোগ করলে ইউনিভার্সিটির তরফ থেকে গোপালগঞ্জ সিভিল সার্জনের সাথে কথা বলে তাদের অ্যাটলিস্ট ফার্স্ট ডোজের ব্যবস্থা করা হবে। এটা অনলি ফর দ্য রেসিডেন্ট স্টুডেন্ট, লাইক যারা হলে থাকে। ওকে, বাইরে যারা থাকো তারা মানে নিজ দায়িত্বেই আসলে করবা। শুধু হলে থাকে যারা, তাদের জন্য আসলে প্রশাসন এতটুকু মানে করার আগ্রহ প্রকাশ করছে আর কি। সেই ক্ষেত্রে যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ো তারা একটু আগে এসে
তোমরা হচ্ছে প্রক্রিয়া শুরু করতে পারো। আর পূজার আগে আসলে আমি জানি না মেয়েরা আছে কিনা গোপালগঞ্জে। স্যার আমি আছি মেয়েরা স্যার। তুমি কি বাসায় থাকো নাকি মেসে থাকো? স্যার বাসায়। আচ্ছা, বাসায় থাকলে সমস্যা নেই, ইটস ইওর রেসপন্সিবিলিটি। যারা মেসে থাকে বিশেষ করে তাদেরকে বলবো মেয়েদেরকে যে আগে মেসের খোঁজ খবর নাও, যদি মেস অলরেডি আছে তোমাদের। নিরাপত্তা উপযুক্ত নিরাপত্তা নিশ্চিত না হলে, অর্থাৎ তোমাদের ম্যাচে অ্যাটলিস্ট 40% মেয়েরা যদি না আসে, সেক্ষেত্রে আসার চেষ্টা করো না। সবাই আগে কমিউনিকেশন করে মোটামুটি ভাবে নিরাপত্তা নিশ্চিত হয় এরকম একটা সিচুয়েশনে আসবা। কেউ যেন মানে আমি না শুনি যে একা কোনো মেসে এসে আসো। থাকতে পারো, এটা তোমাদের পার্সোনাল ফ্রিডম, বাট কোনো অকারেন্স হলে এটা কিন্তু তোমাদের মানে পার্সোনাল রেসপন্সিবিলিটি এটা। ওকে, বাট আলটিমেটলি পূজার পরে অলমোস্ট সবাই চলে আসবে, তখন আসলে আর কোনো সমস্যা হবে না আশা করি। আর যাদের ম্যাচ নাই, ম্যাচ ছেড়ে দিয়েছে অনেক আগে, তারা আমার মনে হয় যে এখন অক্টোবরের প্রথম থেকে ম্যাচ খোঁজা শুরু করতে পারো। এই হচ্ছে ইনস্ট্রাকশন। আর পরীক্ষা নিয়ে তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। পরীক্ষা তোমরা যত সিরিয়াস, তার থেকে আমি আরো বেশি সিরিয়াস। যত তাড়াতাড়ি পরীক্ষা শুরু করতে পারবো সবার জন্য তত মঙ্গল, আমার জন্য এটা রিলিভিং হবে, রাইট? সো দেখি আমরা কত তাড়াতাড়ি শুরু করতে পারি। তোমরা আগে আসো, শুরু করো যাওয়া আসা ডিপার্টমেন্টে, এরপরে দেখা যাবে। স্যার আমাদের ডিপার্টমেন্ট থেকে যারা শেখ রাসেল হলে আছে স্যার, ওদের সবারই স্যার মানে অ্যালটমেন্ট করা স্যার। কারণ ওই সেকেন্ড ইয়ারের লাস্টের দিকে স্যার প্রবোজ স্যার খুব কড়া করেছিল, তখন সবাই স্যার অ্যালটমেন্ট করে নিয়েছিল। অন্য হলে যারা আছে স্যার তাদের হয়তো সমস্যা থাকতে পারে স্যার। শেখ রাসেল হলে ফার্স্ট ইয়ারে যারা আছে গণরুমে তাদেরও স্যার অ্যালটমেন্ট করা, যতটুকু স্যার আমার জানা আছে। আচ্ছা, এটা রেসপেক্টিভ সিআররা হচ্ছে এই মেসেজগুলা কনভে করবে। ফার্স্ট ইয়ারের সাথে সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমার ক্লাস শেষ হয়ে গেছে। আমি আজকে তারা যদি তোমরা থার্ড ইয়ারের সিআররা যদি একটু কমিউনিকেট করতে পারো, এই মেসেজগুলো কনভে করতে পারো তাদের স্টুডেন্টকে মানে ক্লাসমেটদেরকে দেওয়ার জন্য, তাহলে আমার জন্য ভালো হয় আর কি। জি স্যার। এনিওয়ে, তোমরা মেন্টালি প্রিপারেশন নাও। আমি আগেই বলেছিলাম যে বাই অক্টোবর হয়তো খোলার সম্ভাবনা আছে, আমার পার্সোনাল কিছু অ্যানালাইসিস থেকে আমি অনেককেই বলেছিলাম সেটাই। এইবার বিসি স্যার আসলে অনেক সিরিয়াস, কারণ ভয়ে অন্যান্য ইউনিভার্সিটি খুলবে। আমরা একটু 2-4 দিন হল খোলা পিছানোর চেষ্টা করলে উনি ওটা মানে নাই। আমরা বলছিলাম যে একবারে বুঝার পরে ফাইনালি হল খোলা হোক সবার জন্য, সেটা উনি ভয় পাইছিলাম যে চাপ আসবে তাহলে। এনিওয়ে, এটা 2 স্টেপে খোলাটাও ভালো হয়েছে। স্যার ভার্সিটি খোলার পর কি হলের কোনো অ্যালটমেন্ট পাওয়া যাবে এরকম কোনো আশঙ্কা? আর একটা যে আমাদের কোনো গণরুম থাকবে না। আর গণরুমকে আপাতত ফর দ্য টাইম বিং সেকশন করা হবে, ওখানেই রুমের ব্যবস্থা করা হবে, ঠিক আছে? আর হচ্ছে গ্রাজুয়ালি এই গণরুমে অলরেডি যারা আগে ছিল, গণরুমে আমি যতটুকু জানি শুনেছি সেই দিন যে 50% মনে হয় যে ইলিগাল ছাত্ররা। ইলিগাল ছাত্র সবাইকে মানে খুবই অ্যালার্ট থাকতে বলা হচ্ছে। আচ্ছা, কারণ প্রশাসন প্রথমে আমাদের মানে লিখিত আইনে, বিশ্ববিদ্যালয় আইনে হচ্ছে চেষ্টা করা হবে তাদেরকে নিজ দায়িত্বে থাকার জন্য। মানে আর যদি সেটা না পারা যায়, মানে যত পলিটিক্যাল প্রেশারই আসুক, এরকম আলোচনা হয়েছে যে আমরা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রেশার করবো আমরা। দরকার হলে পুলিশ দেখে তাদেরকে করবো। এবং এটার কারণ হচ্ছে যে এই করোনা কালে আমাদের শুরুটা যেন কোনো অকারেন্স না হয়, আবার যেন ফার্দার ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা না করতে হয়, ঠিক আছে? এরপরে কে কি ধরনের নেতা, কার কি সিট দরকার, অনেকে মাস্টার্স অনেক আগে কমপ্লিট করছে তারাও হলে আছে, সেগুলা পরে দেখা হবে। বাট গণরুম থেকে আগে ছেলেদেরকে ফাঁকা সিট সাপেক্ষে আগে অ্যালটমেন্ট দেওয়া হবে, এরপরে অ্যালটমেন্ট আবার চাওয়া হবে আর কি। এতটুকু করা হয়েছে, আলোচনা করা হয়েছে। এনিওয়ে, আসলে সব বুঝবা। বিশেষ করে এখন তোমরা থাকার ব্যাপার যে আগে যেভাবে ছিলা, যারা বৈধ ছিলা তারা তো হলেই আছো, অবৈধ থাকলে তোমরা, আমি রিকোয়েস্ট করবো যে তোমরা এই ঝামেলা করবে না এখন, কারণ তোমাদের সেক্ষেত্রে নিজেদের বিপদ হতে পারে আর কি। ফর দ্য টাইম বিং তোমরা পার্সোনাল অ্যারেঞ্জমেন্ট করে নাও, এরপরে তোমরা পুশ করতে পারো যদি তোমাদের ক্ষমতা থাকে। বাট এখন না, এই সিচুয়েশনে না, আমি সাজেশন দেব আর কি। এনিওয়ে, লেটস গেট স্টার্টেড। আমার হচ্ছে আমি অনেক কিছুই পড়াইতে চাই, যদিও আজকে সিলেবাস অ্যাকর্ডিং টু সিলেবাস আমার লাস্ট ক্লাস। তো আমি মনে করি যে
আরো কিছু পড়াইতে পারলে খুব ভালো হতো। হ্যাঁ, আমি জানি না এটা ফার্দার সম্ভব হবে কিনা, তোমাদের পরীক্ষা চলে আসবে এখন। এরপরে যদি সম্ভব না হয় কিছু হ্যান্ড আউট হয়তো না পড়াই দিয়ে দেবো, যেগুলা তোমাদের হচ্ছে আলোচনা না করলেও তোমরা পড়লেই বোঝার কথা। এরকম 2-3-4টা লেকচার যেতে পারে মাইক্রোবায়োলজি থেকে অ্যাজ ওয়েল অ্যাজ কেমিস্ট্রি থেকে আর কি। তো সেটা পরের ব্যাপার। লিটারালি অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস আজকেই আমি লাস্ট করব। তোমাদের সিলেবাসের লাস্ট যে টপিক দেওয়া আছে যে মাইক্রোবায়োলজিক্যাল মেথডস ফর কোয়ালিটি কন্ট্রোল অফ ডেইরি প্রোডাক্ট। এটা আসলে আমি জানি না এটা কেন এখানে দিয়েছে। আমরা মাইক্রোবায়োলজি ব্রডার সেন্সে ওইভাবে টাচ করতে পারি নাই, সেখানে মাইক্রোবায়োলজিক্যাল কোয়ালিটি কন্ট্রোল দিয়ে দিয়েছে। এই কোয়ালিটি কন্ট্রোলটা আসা উচিত আসলে ডেইরি টেকনোলজি, আমরা যখন বিভিন্ন প্রোডাক্ট প্রসেসিং করব, প্রিজার্ভ করব, তখন আসা উচিত। এনিওয়ে, ওইটা আমি স্কেপ করে আজকে ক্লাস সাজাইছিলাম। এখন দেখি আমরা কতটুকু করতে পারি। সবাই আছো আজকে? 42 জন টোটাল। আমাদের কয়জন? 61 জন না? 61 না আমাদের? 66 কেন? 61 আমার কাছে যে ইনফরমেশন হলো ডিপার্টমেন্ট থেকে প্রোভাইড করা হয়েছে 61। কেমনে 66? স্যার আমি যতদূর জানি 66। আচ্ছা, তাহলে এটা হতে পারে যে তোমাদের অনেকেই প্রমোশন পায়নি। জি স্যার। চলে গেছে এর জন্য। এনিওয়ে, আজকে পড়বো স্টার্টার কালচার আমরা পড়েছিলাম। আজকে পড়বো হচ্ছে কিভাবে আমরা ইভালুয়েশন করতে পারি, এবং গতদিন একটা কথা বলেছিলাম যে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিস, অ্যান্টিমাইক্রোবিয়াল কম্পাউন্ড রিলিজ হয় স্টার্টার কালচার থেকে। অ্যাজ এ রেজাল্ট এরা অ্যান্টিব্যাকটেরিয়াল কিছু অ্যাকশন তাদের থাকে, এবং দ্যাটস ওয়াই আমরা স্টার্টার কালচার বিশেষ করে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়াকে আমরা প্রোবায়োটিক হিসেবে ইউজ করতে পারি। এই কানেকশনে আসলে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া কোনগুলো, প্রোবায়োটিক ব্যাকটেরিয়া কি ধরনের প্রপার্টিস থাকা উচিত, হ্যাঁ, ডেইরি মাইক্রোবায়োলজি থেকে বিশেষ করে ডেইরি প্রোডাক্ট থেকে আমরা কোন ধরনের প্রোবায়োটিক ব্যাকটেরিয়া পাচ্ছি, অবভিয়াসলি স্টার্টার কালচার থেকে পাচ্ছি। তোমার একটা এক্সাম্পল আছে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। হ্যাঁ, তো এগুলো আসলে পড়ানো উচিত, যেগুলো সিলেবাসে নাই। হ্যাঁ, এরপরও আমি প্রিপারেশন নিচ্ছিলাম, দেখি যদি তোমাদের সাথে সময় পাই খুব মানে ব্রিফলি কিছু ক্লাস নিব, আর যদি না পাই তাহলে হ্যান্ড আউট দেবো। তোমাদের পড়ে বুঝলে পরীক্ষা কোশ্চেন করবো ওখান থেকে, না পড়ে বুঝলে কিছু করার নেই, তোমাদের এটা কালেকশনে থাকবে। সো আজকে ইভালুয়েশন করব। ইভালুয়েশন তো তোমরা বুঝোই যে এটা কোয়ালিটি অ্যাসেস করা, রাইট? এটাকে দেখতে কিরকম, এটা মানে ভিতরে কিরকম থাকা উচিত, এরপরে মাইক্রোবায়োলজিক্যাল প্রোফাইল, কেমিক্যাল প্রোফাইল, এগুলা টেস্ট করা। তো তার আগে আমার ইন্টারেস্টে একটা জিনিস আসা উচিত, যেটা হচ্ছে যে কম্পাউন্ড। দিস ইজ অলসো আউট অফ দ্য সিলেবাস। কম্পাউন্ড প্রডিউসড বাই দ্য স্টার্টার কালচার। আমি শুধু টাচ করে গেছি, এগুলা ইচ অ্যান্ড এভরি কম্পাউন্ডের কিছু ডিটেল মেকানিজম আছে, কিভাবে প্রডিউস হয়, কোন মোড অফ অ্যাকশনে কাজ করে, রাইট? সবগুলাতে আমরা যাব না, আমরা শুধু টাচ করে যাচ্ছি যে কি কি প্রডিউস এক্সট্রা আদার দেন দ্য এক্সিস্টিং নিউট্রিয়েন্ট, হ্যাঁ, অলরেডি ইন দ্য মিল্ক অ্যান্ড ইন দ্য মাইক্রোবস। তারা থ্রু দ্য মাইক্রোবিয়াল মেটাবলিজম তারা কিছু প্রডিউস করে কম্পাউন্ড, এইসব কম্পাউন্ড। So let's see. Starter culture are known to produce a number of antimicrobial compounds during the preparation of fermented milk product. Antimicrobial কি এটা? তোমরা অনেকেই প্র্যাকটিস করো, বলো দেখি অ্যান্টিমাইক্রোবিয়াল কি? অ্যান্টিব্যাকটেরিয়াল স্যার মাইক্রোবস এর এগেইনস্টে যেটা কাজ করে সেটা। আচ্ছা, মাইক্রোবস এর এগেইনস্টে একটা ড্রাগ, পপুলার ড্রাগের এক্সাম্পল দাও দেখি কি কাজ করে। আমরা অ্যান্টিবায়োটিক কেন ইউজ করি? পেনিসিলিন। With a specific example, but generic sense antibiotic, right? Antibiotic আছে in general কি অ্যান্টিভাইরাল নাকি অ্যান্টিবায়োটিক স্যার? অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, এটা মানে কার এগেইনস্টে কাজ করে? অ্যান্টিব্যাকটেরিয়াল, ব্যাকটেরিয়ার বিপরীতে। তোমার নাম থেকেই বুঝতে হবে অ্যান্টিবায়োটিক, ব্যাকটেরিয়া থেকে, রাইট? সো অ্যান্টিব্যাকটেরিয়াল, যেটা আমাদের বাংলাদেশের সেন্স হচ্ছে সেকেন্ডারি ইনফেকশন। তো
তোমার প্রিভেন্ট করার জন্য এনি সর্ট অফ ইনফেকশনে তোমার অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, কারণ মানে এনি কাইন্ড অফ ইনফেকশন থেকে যদি সেকেন্ডারি ইনফেকশন হয়, অথবা যে ওন্ডেড প্লেস আছে, অথবা ভিতরে যে ইনফ্লামেশন আছে, যেখানেই হোক, যদি ইনফ্লামেশনের কারণে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, এগুলো সবগুলা কিন্তু জেনারেল সেন্স বলে সেকেন্ডারি ইনফেকশন, রাইট? মানে স্যার যে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন আর ব্যাকটেরিয়াল ইনফেকশন এই দুইটার বিরুদ্ধে কাজ করে অ্যান্টিবায়োটিক। গুড, ভেরি গুড। সো ওটাই বুঝাইতে যাচ্ছিলাম। তাহলে অ্যান্টি মাইক্রোবিয়াল এটা আরো জেনারিক হচ্ছে যে স্ট্রেটাকালচার এমন কিছু কম্পাউন্ড প্রডিউস করে যেটা অ্যান্টি মাইক্রোবিয়াল, হ্যাঁ, নট স্পেসিফিক্যালি যে ব্যাকটেরিয়াল, ব্যাকটেরিয়া এগেইনস্টে কাজ করবে যেটা অ্যান্টিবায়োটিক করে, বাট এখানে অ্যান্টি মাইক্রোবিয়াল। সো এটা অনেকটা আনডিফাইন্ড যে কোন ধরনের মাইক্রোবসের উপর কাজ করে সেটা ডিফাইন করা নাই, বাট মাইক্রোবসের এগেইনস্টে কাজ করে এরকম কিছু কম্পাউন্ড প্রডিউস করে। These antimicrobial compounds are very effective against gram-positive bacteria and exhibit therapeutic properties, যার কারণে আমরা probiotic হিসেবে ইউজ করতে পারি। Fermented milk are well known for their therapeutic properties. তোমরা যারা ফার্মেন্টেড প্রোডাক্টের উপর অ্যাসাইনমেন্ট করছো তারা এটা আলোচনা করেছো। স্যার একটু ফুল স্ক্রিন করে দিলে ভালো হতো। হ্যাঁ, স্ক্রিনটা ফুল করলে ভালো হতো। তো স্ক্রিন কি দেখা যাচ্ছে না? একটু বড় করলে ভালো হতো, মানে আচ্ছা, আমি সরি, আমার ডাবল স্ক্রিন, তো আমি আসলে শেয়ার অন্যভাবে করেছি। আমার ডেস্কটপ 2 শেয়ার করতে হবে। দেখা যায় স্ক্রিন? দেখা যায়? দেখতে পাচ্ছ? দ্যাট শো হয় নাই। হয়েছে এখন? জি স্যার, বাট আরেকটু জুম করা লাগবে। হ্যাঁ, এখন ঠিক আছে স্যার। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, স্যার এগুলো আছে প্রাইমারি কথাবার্তা, এবং হচ্ছে তোমাদের এই যে প্রোবায়োটিক অ্যান্টিমাইক্রোবিয়াল কম্পাউন্ড যে প্রডিউস করে সেটা মোস্টলি থ্রু ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। কারণ আমরা আগেও আলোচনা করেছি যে স্ট্রেটাকালচারে মেজরিটি আছে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। সেখান থেকেই আমরা যদি এক্সাম্পল নেই, শুধু এক্সাম্পল যে কিছু অর্গানিক অ্যাসিড প্রডিউস করে। ফার্স্ট হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড না লিখে অন্য অ্যাসিড লিখলে হবে না। Lactic acid is itself an organic acid, including acetic and propionic acid, right? So fermentation is a process. A mechanism কি আসলে? Lactic acid bacteria lactose কে ferment করে, right? করে lactic acid তৈরি করে। এটা আছে most prevalent একটা organic acid during the process of fermentation. যার জন্য এটা আগে প্রডিউস হবে, এরপরে বাকি কথা। ওকে, যার জন্য আমি বলেছি যে যখন অর্গানিক অ্যাসিড এক্সাম্পল আসবে স্ট্রেটাকালচারে যে কি কি কম্পাউন্ড প্রডিউস হয় তার মধ্যে অর্গানিক অ্যাসিড ফার্স্ট এক্সাম্পল মাস্ট বি ল্যাকটিক অ্যাসিড, এবং এরপরে যদি একাধিক লিখতে পারো ফাইন। এরপরে কিছু আছে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, দিস বিকজ অফ দ্য মেটাবলিক প্রসেসেস। লো অক্সিডেশন রিডাকশন পটেনশিয়াল, এটা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় অর্গানিক অ্যাসিড এবং হচ্ছে এক্সেসিভ অ্যামাউন্ট অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের কারণে। হাইড্রোজেন পারঅক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড প্রডিউস হয়েছে। কার্বন ডাই অক্সাইড কোথা থেকে আসে? সবাই চুপ। মেটাবলিজম মনে আছে কিছুটা? মনে না থাকলে অ্যাটলিস্ট চোখ বন্ধ করে রিকল করতে পারো কিনা যে স্লাইড গুলো যে দেখানো হয়েছে বিভিন্ন ধরনের রিঅ্যাকশন, সেখানে আগে পিছে কোথায় এনজাইম ছিল, কোথায় কি বের হয়েছে, কোথায় কি অ্যাড হয়েছে, এই ধরনের কিছু মনে পড়ে চোখ বন্ধ করলে? অর্থাৎ মাইক্রোবিয়াল মেটাবলিজম থেকে আসলে কার্বন ডাই অক্সাইডটা প্রডিউস হয়। সো অ্যারোমা কম্পাউন্ড, যেটার জন্য আমরা মানে নাইস ফ্লেভার, নাইস স্মেল পাই ফার্মেন্টেড প্রোডাক্ট থেকে। ফর এক্সাম্পল ডাই এসিটাইল, এসিটালডিহাইড, এগুলো প্রডিউস হয়। ফ্যাটি অ্যাসিড এবং ব্যাকটেরিওসিন,
ব্যাকটেরিওসিন কি? আইডি নাম্বার 6। শোনা যায় না? আর কে আইডি নাম্বার 18 আছে? এই আমার কথা কি শোনা? স্যার আইডি নাম্বার 6 তে একটু আগে কথা বলতো তাই কেন এখন? এনিওয়ে, এটা যদি না জানো দেখে নিব এটি কি ব্যাকটেরিওসিন, এবং এটাই কিছুটা এক্সাম্পল আমরা নিয়ে আসবো এখানে। স্যার বলেন স্যার। স্যার হ্যালো স্যার আইডি প্রসিড করি আমরা। তোমাকে শোনা যাচ্ছে না, সবার শেষে কথা বলবো তোমার সাথে। এই যে কিছুটা এক্সাম্পল নিয়ে আসছি যে আমাদের যে মাইক্রোবায়োলজি পড়লাম এবং ল্যাকটিক অ্যাসিড যে ব্যাকটেরিয়াগুলো আছে মোস্টলি স্ট্যাটার কালচারে আমরা যেগুলা কালটিভেট করি, এগুলা এক এক ধরনের ব্যাকটেরিওসিন প্রডিউস করে থ্রু দেয়ার মেটাবলিজম, দ্যাট ইজ থ্রু মাইক্রোবিয়াল মেটাবলিজম। এখানে আছে স্পেসিস ব্যাকটেরিয়া এবং এখানে সার্টেন কম্পাউন্ড দেওয়া আছে। সো এগুলো জাস্ট মনে রাখার চেষ্টা করবা। 10টা মনে না রাখতে পারলে মিনিমাম 5টা মনে রাখবে, ঠিক আছে? যেগুলো মোস্ট কমন ব্যাকটেরিয়া, যেমন ল্যাক্টোব্যাসিলাস ব্রেভিস একটা, ল্যাক্টোব্যাসিলাস বুলগারিকাস খুব ওয়েল নোন একটা ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, অ্যাসিডোফিলাস যেটা আমরা দইয়ে ইউজ করি, রাইট? বাই দ্য ওয়ে আমি বলেছিলাম যে দই এবং ইয়োগার্টের ডিফারেন্স করবা তোমরা, এটা কিন্তু মনে রাখবে, এটা পরীক্ষা আসবে বলে দেবে কোশ্চেন। সো এই যে মানে তুমি দেখবা স্পেসিস নামে, স্পেসিফিসের নামের সাথে আছে যে কম্পাউন্ড প্রডিউস করে সেই নামে একটা সিমিলারিটিস কাছাকাছি না। এই টেকনিক ফলো করে কমপক্ষে 5টা মনে রাখার চেষ্টা করবা। তো এখন আসি যেটা আমাদের সাবজেক্ট ম্যাটারের সাথে আজকে রিলেটেড, প্রপার্টিস অফ an ideal starter culture. সো স্টার্টার কালচার আমরা তৈরি করেছি, কি কি প্রপার্টিস থাকলে সেটাকে আমরা আছে আইডিয়াল স্টার্টার কালচার বলতে পারি। ফার্স্ট properties is a good starter culture should have the ability to produce lactic acid at vigorous and steady rate. একটু আগেই ল্যাকটিক অ্যাসিড নিয়ে অনেক ওয়ার্নিং দিলাম। ফার্মেন্টেশন প্রসেসে ফার্স্ট যে অর্গানিক অ্যাসিড প্রডিউস হয় সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, এবং এটা একটা ভালো স্টার্টার কালচারে এটা ভিগোরাস বোঝাতো, রাইট? ভিগোরাস বোঝাতো, তেজশক্তি সম্পন্ন স্যার। ভিগোরাস এবং স্টেডি আছে অনেকটা স্থির, যে রেটে হচ্ছিল, খুব আপস এন্ড ডাউনস খুব বেশি হবে না, ওই স্টেডি রেটে প্রডিউস হতে হবে ল্যাকটিক অ্যাসিড। এবং যত বেশি ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হবে তত তোমার ফার্মনেস অফ দ্য ফার্মেন্টেড প্রোডাক্ট উইল বি দ্যাট গুড। স্টার্টার কালচার should be pure without any contamination, যেটা অবশ্যই common sense. It should be able to grow rapidly in a suitable organic substance. It can be easily cultivable in a larger quantity, যেটা আমরা বাগ কালচার বলছিলাম লাস্টের দিন, মানে মাইক্রোবিয়াল যে কমিউনিটি স্টার্টার কালচারে এইটা যদি উইদাউট এনি কন্টামিনেশনে থাকে এবং আমরা যদি এটাকে বাগ কালচার করি, লার্জার কোয়ান্টিটিতে কালচার করি বাই প্রোভাইডিং দ্য অপটিমাম ফার্মেন্টেবল এনভায়রনমেন্ট, তাহলে এটা খুব বেশি প্রবলেম না ক্রিয়েট করেই আসলে কালচার তৈরি করতে পারবে, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে যেটা করা। It should be able to maintain the physiological consistency. স্টার্টার কালচার আমরা একটু পরেই হচ্ছে চলে আসবে, স্টার্টার কালচার দেখতে কিরকম হয়, তার কনসিস্টেন্সি, তার বডি, ওই ফিজিওলজিক্যাল কনসিস্টেন্সি গুলো মেনটেন করবে, এবং ইট শুড বি এবল টু প্রডিউস নেসেসারি এনজাইম readily and
শোনা যায় আমাকে? জি স্যার। জি স্যার। আমি যেটা বলতেছিলাম যে এখান থেকে স্টোরের কালচার যে মাইক্রোবিয়াল ফার্মেন্টেশন, সেখান থেকে যত ধরনের কম্পাউন্ড ইনক্লুডিং এনজাইম যেগুলো আছে ডিজায়ারেবল কেমিক্যাল চেঞ্জেস নিয়ে আসবে টু মেক এ ভেরি সুইটেবল আইডিয়াল স্টার্টার কালচার, সেগুলা readily producible, এবং it should have the ability to carry out transformation under comparatively simple and workable modification of environmental condition. So এটা এরকম হবে না যে অবশ্যই এটা susceptible to any kind of contamination, but আমরা যদি এমন একটা environment ensure করতে পারি যে কোনো ধরনের contamination exposed হবে না, তাহলে এই যে স্টার্টার কালচার যে কমিউনিটি অফ ব্যাকটেরিয়া আছে এটা ইজিলি তোমার ট্রান্সফর্ম করার মতো অবস্থায় থাকবে, যে এক ধরনের কনসেন্ট্রেশন থেকে নিয়ে আরেক ধরনের কনসেন্ট্রেশন, অল্প অ্যামাউন্ট থেকে নিয়ে বেশি অ্যামাউন্টে, রাইট? সো এই ধরনের যে ট্রান্সফরমেশনগুলো আমরা করি ডিউরিং প্রসেসিং, এগুলা ইজি হতে হবে, সেই ধরনের তাদের ক্যাপাসিটি থাকতে হবে। আরো অনেকগুলাই আছে, এই 4-5টা মনে রাখলে হবে। এর সাথে যদি প্রোবায়োটিক ব্যাকটেরিয়ার প্রপার্টিজ গুলো নিয়ে আসতে পারতাম তাহলে খুব ভালো হতো। এনিওয়ে, আমরা স্টার্টার কালচারের সব ব্যাকটেরিয়াকে প্রোবায়োটিক বলতে পারি না, দ্যাটস ওয়াই নিয়ে আসা হয়নি, আর সময় হলে প্রোবায়োটিক আমরা করবো আর কি। এখন আমরা প্রপার্টিজ দেখলাম, এরপরে এখন একটু কিছু দেখা দরকার, যেটা আছে আমাদের কোয়ালিটি এনশিওর করা যায় যে স্টার্টার কালচার তৈরি করেছি, এটা আমরা কিভাবে বুঝবো যে এটা গুড কোয়ালিটিতে আছে। সো স্টার্টার কালচারের অ্যাক্টিভিটি বলতে যে ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি, যেটা কালচারটা যখন ইউজ করবা ফার্দার অথবা মডিফাই করবা ইন্ডিভিজুয়াল থেকে কম্পোজিট কালচারের পরে বাক কালচার, এগুলাতে মাইক্রোবিয়াল যে অ্যাক্টিভিটি, এটিকে অ্যাক্টিভিটি বলা হয়েছে। এবং পিউরিটিতে বোঝাই যে টাইপের মাইক্রোঅর্গানিজম থাকা দরকার, ডিজায়ারেবল মাইক্রোঅর্গানিজম অফ দ্য স্টার্টার কালচার, সেইটাই মানে সেইগুলা থাকা উইদাউট হ্যাভিং এনি আদার মাইক্রোবিয়াল স্পেসিস অর এনি কন্টামিনেটেড আনডিজায়ারেবল স্পেসিস, এগুলা থেকে ফ্রি থাকাটাই হচ্ছে পিউরিটি, রাইট? Starter culture, activity and purity of starter culture are judged by organoleptic. Organoleptic বুঝো? যেটা দেখে শুনে বুঝে আমরা অ্যাসেস করতে পারি, সেটা আসতেছে। Organoleptic, chemical and microbiological test. আমরা শুধু এই তিনটাই পড়বো, এটা আর পড়বো না। পিউরিটি শুধু 2-3টা টেস্টের মেথড দেব, অ্যাক্টিভিটি রেটিং এটা টেস্ট করবো না, ওইটা আমাদের এত অ্যাডভান্সে যাওয়ার দরকার নেই, রাইট? সো ইন দ্যাট কেস আমরা এই অ্যাক্টিভিটি রেটিং এটা বাদ দিয়ে দিই। সো একটা স্টার্টার কালচার অ্যাসেস করার জন্য আমাদের এই 4 ধরনের আমরা টেস্ট করতে পারি, রাইট? সেই টেস্টগুলো দেখি। অর্গানোলেপটিক টেস্ট, যেটা তোমরা ভয় পাচ্ছিলে বলতে, অর্গানোলেপটিক টেস্ট রিকোয়ার হাই ডিগ্রি অফ ট্রেনিং এন্ড এক্সপেরিয়েন্স। আমি যেটা বললাম যে তুমি চোখে দেখে কানে শুনে টেস্ট করে বুঝে ইভেন টাচ করে যেসব অ্যাসেসমেন্ট করবা সেগুলো হচ্ছে অর্গানোলেপটিক, তোমার অর্গান ইউজ করে বডি অর্গান। Sorry. This test measure the quality, that is the appearance, flavor and consistency. এই যে কোয়ালিটি গুলো আছে, appearance, flavor and consistency, এটা যেভাবে টেস্ট করা হবে সেইটা থেকে তুমি বুঝো what is organoleptic, right? বডি বলতে কি বোঝায় আসলে? সেটা হচ্ছে আবার বডি কি বলতে পারবে না? আচ্ছা, বডি স্টার্টার কালচার, এখন দেখো বডি কি আসলে, এটা দেখতে কিরকম সেটাই বোঝাচ্ছে। দ্য বডি শুড বি লাইক ফার্ম কাস্টার্ড। কাস্টার্ড কেউ না বানাইলে তো খেয়েছো, তাই না? কাস্টার্ড খেয়েছো? আমার কথা শোনা যায় না তোমাদের? স্যার শোনা যাচ্ছে? জি স্যার। এত সাইলেন্ট কেন তোমরা? এরকম কি যে আমি শুধু বলবো তোমরা শুনবা,
মানে শুধু শুনে যাবা নাকি কানেক্ট হয়ে সবাই যার যার মতো কাজ করতেছে কোনটা? স্যার আসি স্যার। কাস্টার্ড খেয়েছো কেউ? স্যার খাইনি। Yes, sir. সোনালি কাস্টার্ড খেয়েছো? আমি খুবই হতাশ। এই সিম্পল দিস ইজ নট এ কোশ্চেন। So the body of the spherical custard should be like a firm custard. The texture should be such that the curd be able to retain the shape during gentle tapping of culture, and on pronounced tapping it should be break clearly and smooth. So বডি বলতে আমি যেটা বোঝাচ্ছি যে তোমার এটা বাইরে থেকে আসলে দেখতে কিরকম, এখানে বলা হচ্ছে যে এটা ইট শুড বি লাইক ফার্ম, এরকমই শক্ত হওয়া উচিত যেটা কাস্টার্ডটা তোমরা যারা খেয়েছো। আচ্ছা, কতদিন দই নিয়ে আলোচনা করছিলাম এবং দই বানাইছো কিনা সেটাও জিজ্ঞেস করছিলাম। মোস্ট অফ ইউ না আনসার দিয়েছো। এরপরে কি কেউ ট্রাই করার সুযোগ হয়েছে বাই 1 উইক? ইন্টারেস্টেড কেউ কি করেছিল? আইডি নাম্বার 30 আপনার সাথে আছে? না স্যার, আলশের আরো বাংলা আছে নাকি? তোমরা কি করো অবসর সময়ে? আচ্ছা, আমি ক্লাস নেবো না, তোমাদের খোঁজ নেই। এই করোনা কালে কি করছো? কে কে কি করছো অবসর সময় আমাকে বুঝাও। কয়জন রান্না শিখেছো মেয়েরা? নতুন রান্না কয়জন শিখেছো? রান্না ওরকম শিখি না, হালকা অল্প পারি। আগে শিখো নাই, দ্যাটস ওকে। এই করোনা কাল 1.5 বছর চলে গেছে, তোমরা বাসায় বাবা মায়ের সাথে আছো, বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় ঘুরেছো, ঠিক আছে? মানে কি এমন করেছো যেটা তোমার লাইফে কাজে লাগবে সেটা বলো, আদার দেন একাডেমিক্স। স্যার আমি পাওয়ার টিলার চালা শিখাইছি। আচ্ছা, ভেরি গুড। আমি বিশেষ করে কুকিং নিয়ে আসছি, তো আমি মেয়েদেরকে জিজ্ঞেস করি মোস্টলি, এরপরে ছেলেদের কাছে আসবো। সোনালি কিছু করে নাই, এটা ধরে নেব? স্যার কিছু করি না বলতে আমি মানে আমার ভাই পরীক্ষা দিবে, তো ওর নিয়ে একটু বিজি আছে আর কি স্যার। আচ্ছা, এসএসসি পরীক্ষা দিবে, ওরে পড়াইতে হয় সকাল রাত। এটা তো তোমার রেসপন্সিবিলিটি, বাট জি স্যার। হ্যাভ ইউ ডান এনিথিং দ্যাট উইল? নো স্যার। আমাদের ফার্স্ট আইডি কত? আমাদের ফার্স্ট আইডি 30 না মেয়েদের? জি স্যার 30। আছে, আমিনা আছে আমাদের সাথে? জি স্যার। কি করেছো এরকম যে তোমার লাইফে ফর দ্য রেস্ট অফ ইওর লাইফ কাজে লাগবে, এরকম কিছু করেছিলা আদার দেন একাডেমিক্স? স্যার টেইলার্স এর কাজ শিখছিলাম। দ্যাটস ভেরি গুড, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট, যেটা তোমার কাজে লাগবে। এরপরে হচ্ছে যে কত 35 রাইট? রিমো আছে? 33। সরি 33 কে? 33 উষা। ঠিক আছে উষা। জি স্যার। স্যার হাতের কাজ শিখছি স্যার, আর রান্না করে। জি স্যার। কি হাতের কাজ শিখছো? মানে স্যার সেলাইয়ের কাজ, কাপড় সেলাই করে না। এটা কি অর্নামেন্টাল নাকি মানে কাজ চালানো, যে একটা কাপড় কোথাও ডিফেক্ট সেটা রিমুভ না করবা? না 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 স্যার, স্যার মানে ডিজাইনের উপরে সেলাই যেটা সেটা। হ্যাঁ, মানে সেটা কনসিডারেবল, যে তুমি বলতে পারো যে অর্নামেন্টাল কাজ শিখেছি, তাই তো? এগুলো তো মোস্টলি অর্নামেন্টাল, তাই না? ইয়েস স্যার। 35। জি স্যার। তুমি তো অসুস্থ ছিলা, এরপরও জিজ্ঞেস করি কিছু করেছিলা কি যে যেটা তোমার লাইফে কাজে লাগবে আদার দেন একাডেমিক্স? স্যার ভয়ের কোনো কারণ নাই, এটা তো তুমি এই আনসার দিলে অথবা না দিলে তুমি পাস অথবা ফেল করবে না, এরকম কিছু না। ওকে 36। জি স্যার। হ্যাঁ বলো কি করছো যেটা আমাদের না, বাইরের তোমার কিছু কাজে পড়া লাগবে? করেছিলাম বিজ্ঞান। স্যার বাইরে তারপরে বিজ্ঞান।
স্যার রিমু বলতেছে। স্যার লাউডলি ওই বলো, বিশেষ আমরা সেন্টার বুঝি অফিসার না তোমার কথা। স্যার রিমু কথা বলতেছে। স্যার ওই আর রিমো, তুমি তুমি ঠিক আছে, তুমি স্টপ করো, 36 এর কাছে যাই। স্যার আমি হালকা পাতলা রান্না বান্না শিখছি স্যার। রান্না শিখছো? জি স্যার। হালকা পাতলা কি আবার? স্যার মানে কি তোমার আম্মু মানে মুসলি রান্না করেছে, তুমি খালি পেঁয়াজ কেটে দিয়েছো, এরকম? এটা হালকা নাকি? মানে কি বোঝায় হালকা পাতলা? স্যার ওই মানে স্যার কয়েকদিন রান্না বান্না করছি স্যার, বেশি দিন করি নাই। 5-6 দিন তোমাদের রান্না আরেকটা করে কথা বলি, খাবো। এটা মানে তোমাদের ঝাড়ি দিচ্ছি না, জাস্ট হচ্ছে তোমাদের অ্যাওয়ারনেস এর জন্য বলছি। যখন হচ্ছে একটা ক্লাস রুম এনভায়রনমেন্টে থাকবা, ট্রাই টু ইউজ দ্য ফর্মাল ল্যাঙ্গুয়েজ, এবং সবার উদ্দেশ্যে। যখন টিচারের সাথে কথা বলবা, কোনো ট্যুরে গেছো, সেখানে সবাই মাস্তি করতেছে, সেখানে কথা আর ক্লাসরুমের কথা এক হওয়া উচিত না। একটা টিচার একটা পোস্ট দিয়েছে, সেখানে তোমাদের কমেন্টের ল্যাঙ্গুয়েজ অবশ্যই ফর্মাল হওয়া উচিত, ঠিক আছে? এমন কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করা উচিত না যে ছোট ভাই বোন তোমাদের যারা আছে তারা মিসলিডেড হয়, তারা ওই রকমের বেয়াদবি পরে করে, ঠিক আছে? আমি কি বোঝাইতে যাচ্ছি সিআর অবশ্যই বোঝার কথা, রাইট? সো মানে বি ফর্মাল, তোমাদের সাথে ফ্রেন্ডলি, তোমাদের সাথে হেসে হেসে কথা বলি, এটার সময় আছে। হ্যাঁ, যখন ক্লাসরুমে থাকবা, তুমি আমার কোশ্চেনে আনসার দিচ্ছ, ইট ডাজন্ট মিন দ্যাট তুমি আমাকে একা আনসার করতেছো, তুমি সবার উদ্দেশ্যে, তোমার কথা সবাই শুনতেছে। উই আর নাও লেটস সে কত, ইনক্লুডিং মি, উই আর 46, রাইট? সো এই যে হালকা পাতলা, এটার কোনো মিনিং নাই, এটা মানে খুবই ইনফর্মাল কথা। এনিওয়ে, আমি ধরে নিলাম যে তুমি অল্প স্বল্প করেছো। এইটা কি তোমার কাজে লাগবে নাকি এই তোমার ইন্ডিভিজুয়াল যে ডেইলি রুটিনের কাজ, কোনটা কাজে লাগবে স্যার লাইফে? জি স্যার কাজে লাগবে। 37 আছে আমাদের সাথে? স্যার কি নতুন আমরা শুনতে পারি তোমার কাছ থেকে? এতক্ষণ তো মানে মোটামুটি বকাঝকাই করলাম, তুমি মনে হয় ভীত। সো কোশ্চেন না, তোমার আগের কোশ্চেন থেকেই তুমি আনসার দাও। মানে এগুলো পাউরুটিও ট্রাই করছিলাম, আর এমব্রয়ডারি করছি আর কি, এই দুইটা কাজ বোধহয় নতুন। দ্যাটস গুড। কি কি ট্রাই করেছো মানে তৈরি করার? এমব্রয়ডারির আগে কি বলেছো শুনি নাই। স্যার পুডিং, কেক, পাউরুটি, এগুলো আর কি। আচ্ছা, সো ইউ আর ভেরি ক্লোজ। তুমি কাস্টার্ড দেখেছো? কাস্টার্ড খেয়েছো? জি স্যার, ওটাও করছি। করছা? এটা তৈরি করছে এবার? জি স্যার। এটা তো ভেরি ইজি ম্যান, কাম অন। জি স্যার। কাস্টার্ড পাউডার এখন রেডি পাওয়া যায়। জি স্যার, জানি কাস্টার্ড কাস্টার্ড পাউডার পাউডার রেডি। আছে। তোমরা এর জন্য মানে মেয়েরা কি করো আমি জানি না, আমি নিজে কাস্টার্ড তৈরি করে ডেনমার্কে সবাইকে খাওয়াইছিলাম, সবাই মানে কি বলি অনেক প্রশংসা করছে, আজও সেটা মনে পড়ে। এটা তো মানে স্যার এইটা তো কোনো রেসিপি না, কোনো রেসিপি না, সেই কাস্টার্ডের কথাই চলে আসছে। তোমরা সেইটা মানে সবাই খাওয়া হয়ে গেছে। এইটার রেডি আছে পাউডার পাওয়া যায়, যেটা তোমাকে কিচ্ছুই করতে হবে না, যে মিল্ক একটু মানে হিট আপ করো, ওখানে কি ইনগ্রেডিয়েন্ট দিবা, দাও কাস্টার্ড পাউডার দাও, হয়ে গেছে, ডান, তাই না? সেই কাস্টার্ডের মানে মানে কি বলে কানেকশনে আমি আসলে তোমাদের সবাইকে জিজ্ঞেস করতেছি, কারণ কাস্টার্ড বানাও নাই ঠিক আছে, খাইছো তো তাই না, নাকি সেটাও খাও নাই? জি স্যার খাইছি তো স্যার। জি স্যার তাহলে এই যে মানে বডি অফ এ স্টার্টার কালচার শুড বি অ্যাজ ফান অ্যাজ লাইক কাস্টার্ড। এইটা তোমরা খুবই মানে সাইলেন্ট, কারণ কি? এনিওয়ে, আমি মনে করি যে তোমরা অনেকে অনেক কিছু করেছো, অনেকেই অনেক কিছু হাইড করে গেছে। এখন ছেলেদের কাছে আসি, কে কি করেছো দুই একজন আমাকে বলো তো দেখি, নাহলে ডিসক্রিমিনেশন হয় যে স্যার শুধু মেয়েদেরকে জিজ্ঞেস করে। মিজান আর বললো না, মিজান ভালো কাজ করেছো, লাইফে কাজে লাগবে। তুমি এইটা হয়তো লাইফে কখনো করবে না আর, বাট তোমাকে তোমার ওয়ার্কার কে ইনস্ট্রাকশন দিতে হবে, দ্যাট ইজ ভেরি গুড। আর কে কি করেছে? অনেকে দেখি বিজনেস ওপেন করেছে, অনলাইন বিজনেস, দ্যাটস অলসো অনলাইন মার্কেটিং শিখছি। অনলাইন মার্কেটিং শিখেছো? মার্কেটিং কি করো প্র্যাকটিক্যাল? ইনস্টাগ্রামে করি স্যার, সুইজারল্যান্ডের একটা কোম্পানির জুয়েলারি ইতালি বা ফ্রান্সে সেল করি। আচ্ছা আচ্ছা, কত ইনকাম করো মান্থলি বা ডেইলি? মান্থলি এক সময় 10,000 হয়েছিল, এখন একটু অর্ডার কম। কন্টিনিউ করো,
without hampering your academics, continue করো. Any sort of experience will be rewarding in the after in your post academic life. জি স্যার, থ্যাংক ইউ। আর আর কেউ কোনো কিছু যেটা বলার মতো? আর কারো কোনো কিছু নেই? কারো কোনো হিডেন কোনো কিছু ঘটছে যেটা মানে বলতে লজ্জা পাচ্ছ? তোমরা কি আমার সাথে আছো? জি স্যার। জি স্যার। সবাই সাইলেন্ট কেন? আমি কি মানে কন্টিনিউয়াসলি ঝাড়ি দেই তোমাদেরকে? না স্যার। তাহলে আমি জিজ্ঞেস করেছি যে এমন হিডেন কিছু অথবা সিক্রেট কিছু ঘটেছে যেটা অবশ্যই তোমার লাইফের পার্ট, বাট এটা মানে এক্সপ্রেস করতে তোমরা লজ্জা পাচ্ছ? যাদের আছে তারা বলতে পারে। এনিওয়ে, দেড় বছর মানে 2 বছরই প্রায় চলে গেছে। আর কিছুদিন পরে তোমার পরীক্ষা মানে যা রেখে গেছিলা তার পরীক্ষা শেষ করতে করতে 2 বছর চলে যাবে, মার্চ, তাই না? একটা খুব একটা সিগনিফিকেন্ট টাইম। এর মধ্যে অনেক কিছু করা সম্ভব ছিল। এনিওয়ে, বাবা মায়ের কাছে ছিলাম, খুব আরামে ছিলাম। আমি দেখতে চাই তোমাদেরকে 20 এর অথবা তার আগেও দেখা হবে কে কতটা ওয়েট গেইন করেছে। আর এই ভয় আবার আজ থেকে খাওয়ার বাদ দিও না কেউ, ঠিক আছে? রাইটিং করার কোনো দরকার নেই। ওয়েট গেইন করেছে, ইটস পজিটিভ, নো প্রবলেম। এনিওয়ে, লেটস গেট ব্যাক। আমরা বডি পড়লাম। টেক্সচার কি আসলে? খালি কোশ্চেনই করি, রাইট? এই কিছু কিছু এখন ইদানিং কিছু কাপড়, বিশেষ করে ছেলেদের নর্মালি পাঞ্জাবিতে এবং মেয়েদের মোস্ট অফ দা ড্রেসে কাপড়ের উপরে কিছু করা, এমব্রয়ডারি ছাড়াও টেক্সচার ফেব্রিক্স দেখেছো কেউ? জি স্যার। কে মার্জিয়া বলেছে নাকি রিমো? টেক্সচার কি একটু বুঝাও, তোমাদের ফ্রেন্ডরা বুঝে না। স্যার ওই যে অ্যাক্রিলিক কালার গুলা যে আছে ওইগুলা দিয়ে যে পাঞ্জাবি বা জামার উপরে যে রংগুলা করা হয় ওই টাইপের কিছু। আচ্ছা, টেক্সচার আছে সারফেসের উপর ডিজাইন। এটা ফেব্রিক্স এর উপর বিভিন্ন ভাবে হতে পারে। সুতার কাজ হতে পারে, যেটা যেমন অনেকে এমব্রয়ডারি শিখেছে। এমব্রয়ডারি তো তোমার আছে এক্সট্রা সুতা দিয়ে করা হয়, তাই না? একটা ফেব্রিক্স এর উপর এক্সট্রা সুতা, যেটা মানে পরবর্তীতে করে। কিন্তু ফেব্রিক্স ইটসেলফ যখন মানে তোমার কাপড় তৈরি হয় তখনই টেক্সচার ওই মানে ফেব্রিক্স এর একটা পার্ট ভিতরে সুতা থেকেই কিছু কিছু টেক্সচার তৈরি করা যায়, যেটা খুব কাছে না গেলে দেখা যায় না। কিছু কিছু ছেলেদের কিছু কিছু পাঞ্জাবি, আমি আমারটা বলতে পারি কারণ আমি টেক্সচার অনেক সময় টেক্সচার কাপড় দেখেই পাঞ্জাবি কিনেছি। মেয়েদের কথা বলতে পারবো না, তো তোমরা তোমাদের এটা বলতে পারবো। আর শার্ট প্যান্ট আসলে ওইরকম টেক্সচার কাপড় এখনো ওইভাবে চুজ করে না আর কি। এনিওয়ে, তো এইটা হচ্ছে টেক্সচার, যে তুমি খুব কাছাকাছি গেলে সারফেসটা কেমন লাগবে, ঠিক আছে? এইটা হচ্ছে টেক্সচার। এবং এই স্টার্টার কালচারে দেখো এটা মানে খুব মাইনর একটা জিনিস এবং অনেকটা হচ্ছে যে নেকেড আই দিয়ে বোঝা খুবই মুশকিল। বাট যদি তোমরা দই দেখো, ঠিক আছে, অনেক দূর থেকে যদি অনেক বেশি গ্যাস প্রডিউস হয়, দেখবে যে ছোট ছোট বুদবুদের মতো কিছু মনে হচ্ছে, যেটা ওপেন আপ হয়নি, তাই না? এরকম কখনো দেখেছো? অথবা আইসক্রিমে দেখবা যে ভিতরে মনে হয় যে একটা কি বলি বায়োকুটরি বলো অথবা ড্রপ অফ এয়ার ভিতরে আছে, যেটা রিলিজ হয়নি। অ্যাজ এ রেজাল্ট তোমার একটু সারফেসটা একটু ইয়া হয়েছে, উপরের দিকে প্রোট্রুডেড হয়েছে। তো এই টাইপের যে একটা প্রোডাক্টের সারফেসে তুমি যা দেখবা, এটা হয় নর্মালি বিকজ অফ দ্য ভিসকোসিটি, বিকজ অফ দ্য কন্টেন্ট অফ টোটাল সলিড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়াটার কন্টেন্ট, এবং কি ধরনের রিয়াকশন হচ্ছে এইটার উপর। সো স্টার্টার কালচারের টেক্সচার এখানে আমি যা দিয়েছি সেইটা যদি না বুঝো, তাহলে শুধুমাত্র যে দই তোমরা বিভিন্ন জায়গায় দই কিনতে গিয়ে যেরকম, যদিও ওটা একটা পেপার দিয়ে ঢাকা থাকে, পেপার যদি খুব কেয়ারফুলি উঠাও অথবা পেপার না দেওয়া কোনো দইয়ের যদি কোনো কন্টেইনার দেখো, সেখানে দেখবা যে টেক্সচারটা কিরকম এক্স্যাক্টলি তাই।
টেস্ট কিরকম টেস্ট হওয়া উচিত? স্টার্টার কালচার দই ধরো, কিরকম টেস্ট হওয়া উচিত? আমি দই সব সময় এক্সাম্পল নিয়ে আসি, কারণ কি মিল্কের পরেই যে ফার্স্ট যে প্রোডাক্ট আমরা অ্যাভেলেবেল পাই, ইজিলি মানে তৈরি করতে পারি, সেটা দই, রাইট? এবং স্টার্টার কালচার নাথিং বাট এ ফার্মেন্টেড মিল্ক, যেটা আমরা দই কনসিডার করতে পারি, নো প্রবলেম। সো দ্য টেস্ট শুড বি ক্লিয়ারলি অ্যাসিডিক, Acidic. ফার্মেন্টেড প্রোডাক্ট, হ্যাঁ, উইদাউট বিটারনেস এন্ড সল্টিনেস। দইয়ে কেউ কি সল্ট ইউজ করো? নো, সল্ট ইউজ করো না। এবং আমাদের মধ্যে অনেকেই আছে যারা দুধ ভাত খায়, অনেক অনেক এলাকায় আছে দুধ ভাতের সাথে লবণ নাই। এরকম কোন কোন এলাকা আছে তোমাদের মধ্যে? কেউ কি খাও? স্যার গোপালগঞ্জে খাই স্যার। আমাদের জামালপুরে স্যার খায়। আচ্ছা, জামালপুর, ময়মনসিংহ, জামালপুর এই এলাকা আমি তো জানি। তো কেন জি, খায় স্যার। এই মানে সল্ট নেওয়ার সিগনিফিকেন্স কি আমাকে একটু বুঝাও। স্যার লবণ স্যার আছে, সুদা সুদা লাগে, কেমন আমার কাছে ভালো লাগে না, আমি নিজেও খাইছি। প্রথমে লবণ দিয়ে ভাত না সেটা তো তরকারির ক্ষেত্রে আমার মনে হয়। ওই দুধের ক্ষেত্রে স্যার তাই লাগে, মানে স্বাদ কম লাগে, লবণ দিলে তারপর ভালো লাগে। আর এমনি তরকারি তো এমনি লবণ খাই, এক্সট্রা লবণ। এই কক্সবাজারের কি অবস্থা রিমু? তোমরা লবণ খাও দুধের সাথে? সে খায় না। তাহলে জামালপুরের কাছে আসি, যে তুমি যে দুধ ভাতের সাথে লবণ নাও, লবণ না নিলে খালি খালি লাগে, সেক্ষেত্রে চায়কে তুমি কি করো? চায়ের স্যার লবণ খাই না। লবণ খাও? জি স্যার। চায়েও লবণ দাও? না, জি না স্যার, চায় লবণ। তখন কিরকম লাগে? তখন চাটাও স্যার ঠিকই লাগে, ভালোই লাগে, সমস্যা নেই নরমালি। এর কারণ কি? ওই যে চিনি দেয়া, সেটা দিয়ে মিনিমাইজ। হ্যাঁ, চিনি দেওয়া স্যার, চিনি ছাড়াও, চিনি দেওয়ার পরে যদি স্যার চায় লবণ দেয় স্যার, ওইটা ভালো লাগে না। চিনি ছাড়াই স্যার লবণ ছাড়াই খাওয়া। তোমার জানার মতে কোনো সায়েন্টিফিক কোনো মানে এক্সপ্লানেশন আছে কিনা এই লবণ এড করে? না স্যার, ছোট থেকে স্যার হয়তো অভ্যস্ত, আম্মু খাওয়াইছে ছোট থেকে লবণ দিয়ে ভাত, লবণ দুধ ভাত, এইটা মানে অবশ্যই একটা প্রবলেম, হ্যাঁ। এবং আমি তোমাকে দোষ দিচ্ছি না, এটা একটা মানে হ্যাবিচুয়াল একটা ইস্যু, যেটা আমি নিজেও খুব ফাইট করি, কিন্তু আমি পারি না। মানে আমি লবণ খাই না, বাট আমার ছেলেকে লবণ খাওয়ানো শেখানো হচ্ছে দুধের সাথে, যেটা নিয়ে খুবই ফাইট করি, কিন্তু আমি ওখান থেকে বের হতে পারি না, বিকজ অফ হাফ মাই মেশিন। ঠিক আছে, এনিওয়ে, এখন কোনো সায়েন্টিফিক এভিডেন্স আমি খুঁজে পাই না। আমি আরো যেটা বলি যে লবণ দেওয়ার পর দুধ যদি কিছুটা সময় ডিলে করো খাওয়ার আগে, তাহলে বিভিন্ন ধরনের রিয়াকশন হতে পারে। এটা ডিপেন্ড করে কতটুকু লবণ তুমি অ্যাড করো। ঠিক আছে, তো এটা একটা মানে খুব স্লাইট ব্যাড কনসিকুয়েন্স চলে আসতে পারে। বাট যারা খায় তারা হচ্ছে যে খুব অল্প পরিমাণে হয়তো খায়, এবং স্যার অল্প ইউজ করলে মানে ওটার টেস্টটা একটু বাড়ে তো মনে হয়। তার মানে তুমি খাও, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, যশোর খায়, খুলনা আছে? খুলনার কে? খুলনার আইডি নাম্বার 55 আছো? যশোর, খুলনা, ওইদিকে আর কে আছে? বরিশালে কে আছে? বরিশালে কেউ নাই? গ্রেটার বরিশাল, সৌমি, গ্রেটার বরিশাল, বরগুনা, তাই না? ও তো এমনি সল্টি এরিয়াতে, এখন দেখি ও কি বলে। কক্সবাজারে খাই। সৌমি, শোনা যাচ্ছে? হ্যাঁ বলো, এখন বলো। খায়, আমাদের এদিকেও খায়। আচ্ছা, মোস্ট অফ দ্য এরিয়াতে খায়। এখন আমার এলাকায় খায় না, আমি ওইভাবে হ্যাবিচুয়েটেড না, আমি খাই না, বাট এটা আমার কাছে অড লাগে। এবং যেহেতু মোস্ট অফ দ্য এলাকায় খায় এবং আমি অনেককেই দেখি, যার জন্য আমি অবজেকশন করি না। আমি দীর্ঘদিন ধরো যে 6-7 বছর ময়মনসিংহে ছিলাম, সেখানে দেখেছি। আর এখন বাসায় আমার ছেলেকে প্র্যাকটিস করানো হচ্ছে এটা। এখন আমার কোশ্চেন হচ্ছে কি ধরনের টেস্ট? আমি মানে আই হ্যাভ নেভার ট্রাইড, ঠিক আছে, এবং এটা আমার কাছে আসলেই একটু অবজেকশন লাগে। এখন তোমরা বলো যারা খাও, যে এই ডেইরি কেমিস্ট্রি এবং মাইক্রোবায়োলজি যতটুকু পড়েছো তোমরা এখন পর্যন্ত, কি ধরনের সায়েন্টিফিক ইয়ে থাকতে পারে, যে বেনিফিট থাকতে পারে, এরকম কিছু আছে? তোমাদের কমন সেন্স কি বলে? মিল্কি সল্ট বেনিফিট আছে কিনা জানি না, বাট স্যার মানে যদি লবণ না দেওয়া হয় তাহলে মানে দুধটা পানসা লাগে। আচ্ছা, সেক্ষেত্রে চায়ে কি করো তোমরা? একই কোয়েশ্চেন সৌমি, যারা বিশেষ করে এই গোপালগঞ্জ থেকে দক্ষিণবঙ্গ সবাই বলো, চায়ে কি করো?
আমাদের সাথে আছে, মিম আছে। স্যার চায়ে তো লবণ খায় না। স্যার আমার কাছে লবণ মিষ্টি লাগে। না স্যার, মিম নাই। এনিওয়ে, তো তোমরা বলো, আমাকে একটু বোঝানোর চেষ্টা করো, তাহলে আমি আর ফাইট করবো না বাসায়। সৌমি বলো তো, তোমার মানে এটা তো অবশ্যই ইন্ডিভিজুয়াল। যেমন একজন বলতেছে যে লবণ দিলে একটু টেস্ট মনে হয় বাড়ে, আর একজন বলতেছে একটু সুইট লাগে। এটা অবশ্যই ইন্ডিভিজুয়াল টেস্ট। হ্যাঁ, তোমার ক্ষেত্রে কি লাগে? স্যার লবণ দেয়া দুধে লবণ দেওয়া দেখলে স্যার আমার রাগ ওঠে। তুমি কি উত্তরবঙ্গে ছিলে না? জি স্যার, রংপুর। নরসিংদী কি অবস্থা? সে তো সাইলেন্ট, সে মনে হয় যে মজা নিচ্ছে, তাই না? নাকি ঝাড়ি খেয়ে একবারে চুপসে গেছে কোনটা? স্যার আমাদের দিকেও খায়, লবণ দিয়ে খায়। তার মানে আমরাই সংখ্যালঘু। এখন তোমাদের দায়িত্ব, এটা সায়েন্টিফিক এভিডেন্স খুঁজে বের করবা, ঠিক আছে? মিল্কে সল্টের পরিমাণ কি, এবং সল্ট সোডিয়াম ক্লোরাইড, এবং এর মধ্যে কিছু কন্টামিনেন্টসও থাকতে পারে, কারণ আমাদের সল্ট যেভাবে কিনি, যেভাবে প্রডিউস করি, অ্যাজ ওয়েল অ্যাজ যেভাবে রাখি কিচেনে, কন্টামিনেন্ট চলে আসা খুব ইজি, তাই না? সো এই এডিশনাল সল্ট অ্যাড করার পর মিল্কের সল্টের কিরকম চেঞ্জ হতে পারে, টেস্টের কিরকম চেঞ্জ হতে পারে, এবং হচ্ছে আমি এটা অ্যাসাইনমেন্ট দেবো নেক্সট ইয়ার নিশ্চিত, এবং কি ধরনের রিয়াকশন হতে পারে এটা মানে জাস্ট হচ্ছে তোমরা থিঙ্কিং করে বের করবে। ওকে, লবণ তো স্বাভাবিকভাবে একটু টক টাইপের, এটাতে মনে হয় যে মুখের টেস্ট বাড গুলো অ্যাক্টিভ হয়, আর এই যে স্যালাইভা সিক্রেশন বেশি হয়, এই জন্য মনে হয়। আচ্ছা, এই যে মানে সায়েন্টিফিক কথাবার্তা চলে আসতেছে, এটা তোমরা সবাই মিলে চিন্তা করে ইন্ডিভিজুয়ালি আমরা যখন অফলাইনে থাকবো তখন এটা নিয়ে আলোচনা করবো। আমরা এখন প্রসিড করি। টেস্ট এরকম অ্যাসিডিক টেস্ট হবে, এবং বলা হচ্ছে উইদাউট বিটারনেস এন্ড সল্টিনেস, ঠিক আছে? মানে যারা মিল্কে সল্ট খাও তারা ভুলেও তোমার দই বানানোর সময় সল্ট ইউজ করো না, তাহলে দইয়ের ডিজায়ারেবল যে কোয়ালিটি সেটা নাও আসতে পারে, বিভিন্ন ধরনের ফল্ট চলে আসতে পারে। ফল্ট চলে আসা মানে যে তোমার দই খাওয়ার অযোগ্য হবে সেরকম তো না, বাট এটা আইডিয়াল দই হবে না আর কি, বাই ডেফিনেশন। ফ্লেভার অবশ্যই শুড বি টিপিক্যাল, যে ফার্মেন্টেড প্রোডাক্টের যেরকম ফ্লেভার সেরকম ফ্লেভার হবে, অ্যারোমা, এবং শুড বি ফ্রি ফ্রম অফ ফ্লেভার এন্ড ফ্রি ফ্রম অ্যারোমা লাইক মাল্টি, bitter, rancid, unclear, yeasty, fruity and putrid। মানে putrid তো বুঝো, পুট্রিফিকেশন, পচে যাওয়া, যেটা মানে এক্সপায়ার হলে যেরকম গন্ধ বের হয়। এইগুলা ফ্লেভার আমি পড়াইছি, এবং এই ফ্লেভার অনেকগুলো আজকে চলে আসবে। এটা হচ্ছে তোমার অর্গানোলেপটিক টেস্ট, অর্থাৎ খাঁটি বাংলায় যে তোমরা দেখে তারপরে টাচ করে এবং টেস্ট করে যা পাবা, স্মেল নিয়ে যা পাবা, সেটাই অর্গানোলেপটিক টেস্ট। এবং এই তিনটা চারটা কম্বিনেশনে যদি মনে করো যে the straticulture is good, the dough is good, that would be really in good quality, আমি মনে করি সেটা তোমার অর্গানোলেপটিক টেস্ট। কেমিক্যাল টেস্ট কিছু আছে যেটা আমি শুধু নাম দিয়ে দিচ্ছি এখানে, হয়তো প্র্যাকটিক্যালে ল্যাবে পড়াবো এগুলা, যে বিভিন্ন ধরনের কেমিক্যাল অ্যানালাইসিস করি, যেমন ট্রাইটেটেবল অ্যাসিডিটি ডিটেক্ট করি। হ্যাঁ, তোমরা অবশ্যই পড়েছো টাইট্রেশন, পড়ছো না? বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করার সময় আমি নিউট্রিশনে পড়েছিলাম হচ্ছে প্রোটিন ডিটারমিনেশনে টাইট্রেশন করতে হয়, অবশ্যই মনে নেই তোমাদের অনেকে। সো ট্রাইটেটেবল অ্যাসিডিটি ডিটারমিন করে একটা কেমিক্যাল টেস্ট, কারণ দইয়ের অথবা স্ট্রাটাকালচারে একটা রেঞ্জ, একটা ডিফাইন্ড রেঞ্জের অ্যাসিডিটি থাকতে হয় আর কি। এর বেশি অথবা কম হলে সেটা ফল্টি হবে, এবং ওই রেঞ্জের রেফারেন্স রেঞ্জের মধ্যে থাকলে সেটা ডিজায়ারেবল কোয়ালিটির মধ্যে থাকবে বলে কনসিডার করা হবে। ভলাটাইল ফ্যাটি অ্যাসিড, সেই ইচ অ্যান্ড এভরি কেমিক্যাল যে তোমার টেস্ট আছে এগুলা সবগুলা রেফারেন্স আছে। যেমন ভলাটাইল ফ্যাটি অ্যাসিডের একটা রেঞ্জ আছে। এটা কাইন্ড অফ ডায়াগনস্টিক টেস্ট, যেটা আমরা আমাদের ক্ষেত্রে করি, ইভেনের ক্ষেত্রে ডায়াগনোসিস। প্রত্যেকটা ডায়াগনোসিসের একটা করে রেফারেন্স থাকে, ওই রেফারেন্সে কম বেশি হলেই আসলে প্রবলেমেটিক ধরা হয়, রাইট? টেস্ট ফর ডাইএসিটাইল এন্ড এসিটাইল মিথাইল কার্বোনাইল, ওকে, এটা হচ্ছে অ্যারোমা
ডিটেক্ট করার টেস্ট। আর ফার্দার লাস্ট যে এটা আছে এসিটালিয়েট টেস্ট, এটাও অ্যারোমা ডিটেকশন। তাহলে তোমার দেখো এখানে যা যা আসছে, যে ট্রাইট্রিটেবল অ্যাসিডিটি, যে অ্যাসিডিটি কিরকম, এরপর ভলাটাইল ফ্যাটি অ্যাসিড, এইটা নর্মালি আসার কথা না, বাট এভরি ডেইরি ল্যাবরেটরিতে ফ্যাট ডিটেকশনে ওয়েল ইকুইপ থাকে এভরি ল্যাবরেটরি, যার জন্য ফ্যাটি অ্যাসিড একটা ইজি ইন্ডিকেশন আমাদের জন্য, বোথ ফর মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্ট। এবং যেহেতু আমরা ফার্মেন্টেড মিল্ক স্টার্টার কালচার, এর কোয়ালিটি মিজান, বডি এন্ড টেক্সচার এগুলো কি কোনো কেমিক্যাল অ্যানালাইসিস দিয়ে করা যাবে না? আমাদের সাথে আছে এই যে যাবে না স্যার, আবার বলেন প্লিজ। একটু আগেই যে বলেছি এই যে বডি, হ্যাঁ, অর্গানোলেপটিক টেস্টে টেক্সচার, এগুলা ডিটেক্ট করার জন্য কোনো কেমিক্যাল টেস্ট পাওয়া যাবে কিনা? স্যার যাবে মনে হয়। আইডি নাম্বার 41 স্যার। ইয়েস স্যার। এই যে আমরা যে প্রপার্টিজ গুলো পড়ছি, সরি অর্গানোলেপটিক টেস্ট যেগুলা দেখলাম একটু আগে অনেকক্ষণ আলোচনা করলাম, বডি এবং টেক্সচার, এইটা ডিটেকশনের জন্য কোনো কেমিক্যাল টেস্ট আছে কিনা? হয়তো থাকতে পারে স্যার, তা না হলে তো টেস্ট করা যাবে না। এটা আসলে অর্গানোলেপটিক টেস্ট, আমি আগেই বলেছি যে এটা দেখে শুনে টাচ করে টেস্ট করে। তো এইখানে বডি তুমি এটা এরকম সলিড, কোনো আয়রন বার না যে তুমি স্লাইড ক্যালিপার অথবা স্ক্রু গজ দিয়ে ডায়ামিটার মাপবা, তাই না? সো এগুলা কমন সেন্স যে স্যার এটা হয়তো থাকতে পারে যদি এটা কোনো মেটাল হয়, এটা কোনো কম্পাউন্ড হয়, বাট অ্যাজ ইট ইজ এ প্রোডাক্ট এবং খুবই সফট, যার জন্য এটা বডি এবং টেক্সচার এটা শুধুমাত্র আমরা চোখে দেখেই ডিটেক্ট করতে পারবো, কোনো ধরনের কেমিক্যাল টেস্টের দরকার হবে না। মাইক্রোবায়োলজিক্যাল মেথড, হ্যাঁ, দ্য থার্ড মেথড আগেই বলেছি, প্লেট কাউন্ট, স্ট্যান্ডার্ড প্লেট কাউন্ট মেথড, রাইট, এসপিসি। এটা স্ট্যান্ডার্ড দেওয়া দরকার ছিল, এনিওয়ে প্লেট কাউন্ট দিয়ে মানে তোমাদের একই ইয়ে বোঝার কথা। এরপরে ডিরেক্ট মাইক্রোস্কোপিক কাউন্ট, হ্যাঁ, তোমার একটা দই অথবা স্টার্টার কালচারের স্যাম্পল নিলা, নিয়ে স্লাইডের উপর স্মেয়ার করলা, করে ডাইরেক্ট মাইক্রোস্কোপে আন্ডারে তুমি দেখবা রড, কক্কাই এবং এর রেশিও। স্মেয়ার বুঝাও, আমি যে একটু আগে বললাম স্মেয়ার মানে একটা প্রলেপ দিয়ে দেওয়া আর কি। কিসের প্রলেপ, কোথায় দিতে হবে? মানে কালচারের প্রলেপটা ওই পেট্রি ডিশ বা যেটার পাত্রের উপর নিব ওইখানে। নো, দ্যাট ইজ নট স্মেয়ার। তোমার আগেরটা ঠিক ছিল, পরেরটা ঠিক নাই। মাইক্রোবায়োলজিতে কে A+ পেয়েছো এমন কেউ আছো? কেউ মাইক্রোবায়োলজিতে A+ পাও নাই? রাখি ম্যাডাম চলে গেছে আমাদেরকে ছেড়ে, উনি তো ভালো রেকর্ড রেখে যাওয়ার কথা। জি স্যার, উনি আমরা ভালো পড়াইতো স্যার। সৌমি A+ পাওনি? আমিনা, যারা সামনের দিকে আসো এখন পর্যন্ত কেউ A+ পাওনি, তার মানে A+ আসেনি? মাঝামাঝি থেকে কারো আসছে? আচ্ছা, এনিওয়ে স্মেয়ার হচ্ছে যে আমরা এটা হচ্ছে তোমার কোনো কালচার মিডিয়ায় না, কালচার মিডিয়ায় তো আমরা আসলে মাইক্রোবিয়াল কালচার করি, এইটা শুধু মাইক্রোবস ডিটেকশন, যে কোন টাইপের মাইক্রোবস আছে এবং কি পরিমাণে আছে, ডেনসিটি কিরকম, রাইট? এটা তোমাদের গ্লাস স্লাইড থাকে, খুব ছোট্ট একটা, এটা কি বলবো বাংলায়, মনে হয় যে কি আয়াতাকার একটা ছোট্ট গ্লাস বার, কভার স্লিপ, কভার স্লিপ ওই স্লাইডের উপরে দেয় গাদা, একটা স্লাইড। এই স্লাইডের উপর আমরা ব্লাডের স্মেয়ার করেছিলাম, যে এক ড্রপ ব্লাড দিয়ে আর একটা স্লাইড দিয়ে তোমার এটা একটা থিন লেয়ার তৈরি করে তার উপরে আইদার সেইটাই অথবা আর একটা স্লাইড দেওয়া হয় যেটা কম্পারেটিভলি একটু থিন থাকে, ওইটাকে কভার স্লিপ বলে, রাইট? তো এই যে মানে থিন যে লেয়ার তৈরি করি কোনো কিছু ডিটেক্ট করার জন্য, এইটাই হচ্ছে স্মেয়ার, ঠিক আছে? সো ডিরেক্ট মাইক্রোবিয়াল কাউন্টে তোমার অবশ্যই একটা প্রোডাক্টের স্যাম্পলে স্মেয়ার করতে হবে, করে ডিজায়ারেবল তোমার
হয়তো কালারেশন করতে হবে বাই থ্রু স্ট্রেইনিং, এরপরে মাইক্রোস্কোপে আন্ডারে দেখলে তোমরা বুঝতে পারবে। এরপরে সিলেক্টিভ প্লাটিং টেকনিক, এটা অনেকটা এরকম যে তোমরা হেমাটোক্রিট পড়েছো ফিজিওলজিতে, ফিজিওলজি কে পড়েছে? স্যার মার্জিয়া ম্যাম। হেমাটোক্রিটের নাম শুনছো? আচ্ছা এনিওয়ে ওটা বাদ দাও, তোমরা আর কোশ্চেন না করি। তোমাদের এটা অনেক সময় ব্লাডে জি স্যার, ব্লাডে স্মেয়ার করে বিভিন্ন যে তোমার ব্লাড সেল এগুলা কাউন্ট করার জন্য যখন ডেনসিটি বেশি বেড়ে যায় তখন এক এক ধরনের কভার স্লিপ ইউজ করতে হয়, যেটা হচ্ছে বিভিন্ন ধরনের ঘর করা থাকে একটা নির্দিষ্ট আয়তনের মধ্যে, এবং এই ঘর একটা ঘরকে আবার 16 ভাগ করা, ঠিক আছে? সো এখানে একটা কাউন্টিং মেথড আছে যে তোমার গোটা স্লাইডটা কাউন্ট করতে অনেক সময় লেগে যেতে পারে, যেটা খুব ভেরি কনভেনশনাল মেথড। এবং সেক্ষেত্রে কি করা হয়, এই যে একটা ঘরকে 16 ভাগ করা হয়েছে, এই 16 ভাগে একটা, দুইটা অথবা তিনটা স্যাম্পলিং করে কাউন্ট করা হয়, করার পর একটা ইকুয়েশনে ফেলে টোটাল নাম্বার অফ সেল কাউন্ট করা হয়। সেটা অনেকটা সেই রকম সিলেক্টিভ কাউন্টিং টেস্ট অথবা সিলেক্টিভ প্যালেটিং টেকনিক এরকম। সো এগুলোতে আর যাওয়ার দরকার নেই। টেস্ট ফর কন্টামিনেশন লাইক কোলিফর্ম ইস্ট এন্ড মোল্ড, এগুলোর জন্য স্পেসিফিক টেস্ট আছে, মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট। সো তোমরা সব বাদ দাও, যে তোমরা যদি উপরে দুইটা ধরো, যে প্লেট কাউন্ট, প্লেট কাউন্ট মেথডে আমরা দেখতে পারি, এখানে কি দেখতে পারি যে কোন টাইপের মাইক্রোবস আছে স্টারা কালচারে, সেটা রড নাকি কক্কাই, এবং এটা আছে মরফোলজিক্যাল যে ক্লাসিফিকেশন, সেখান থেকে আমরা বুঝতে পারবো যে এটা কোন ধরনের ব্যাকটেরিয়া, আইদার ল্যাক্টোবাসিলাস নাকি স্ট্রেপ্টোকক্কাস সেরকম। এবং ডাইরেক্ট মাইক্রোস্কোপিক টেস্ট, যেটা আমরা ভিজিবলি দেখতে পারবো উইদাউট কালচারিং ইমিডিয়েটলি, রাইট? প্লেট কাউন্টে অবশ্যই কালচার করতে হবে, ওকে? সো এটা, এবং সাথে সাথে স্টারা কালচার মাস্ট বি ফ্রি ফ্রম এনি ফরেন ব্যাকটেরিয়া, যেটা আগে বলেছিলাম আনডিজায়ারেবল ব্যাকটেরিয়া যেগুলোকে বলেছি, ইস্ট এবং মোল্ড, এটা আমরা স্টারা কালচারে চাই না, রাইট? পিওরিটি টেস্ট সবগুলা কেমিক্যাল যেসব বলেছিলাম, ঠিক আছে? এই যে কেমিক্যাল টেস্ট গুলো বলেছিলাম, এগুলা যে রেফারেন্সের মধ্যে যদি থাকে তাহলে ওই স্টারা কালচারটাকে পিওর কালচার বলতে পারো। এরপরে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, এটা আছে অ্যাক্টিভিটি টেস্টের জন্য করা হয় নরমালি, বাট এগুলা আসলে তোমাদের দরকার নেই। এখানে অনেক ধরনের নাম চলে আসছে, নরমাল স্টেইনিং, গ্রাম স্টেইনিং, এইটার মাধ্যমে আসলে তোমরা ফিজিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাকটেরিয়া অ্যাপিয়ারেন্স তোমরা ডিটেক্ট করতে পারবে। এবং সাথে সাথে একটা রেশিও আছে যে ল্যাক্টোবাসিলাসের প্রপোর্শনাল আদার্স ডিজায়ারেবল ব্যাকটেরিয়া, সেগুলোর প্রপোর্শন কিরকম, সেগুলো ডিটেকশন, এটা মোস্ট একটা অ্যাডভান্স মাস্টার্স হয়তো তোমরা পড়বে, শুধু নাম জেনে রাখবে, ওকে? ক্যাটালিস্ট, আরো 4টা নাম ছিল, সেটা আমি উঠাই দিয়েছি কারণ এটা তোমাদের জন্য ঘুরের নাম, এবং ওই শুধু নাম মনে রাখার কোনো দরকার নেই ওই ক্ষেত্রে, মোস্ট অ্যাডভান্স। এখন আসি আমরা দেখলাম যে পিওরিটি কিভাবে ডিটেক্ট করতে হয়, অ্যাক্টিভিটি কিভাবে ডিটেক্ট করতে হয়। এখন কি কি ডিফেক্ট চলে আসতে পারে আমি শুধু টাচ করে দেবো, রাইট? ডিফেক্ট, প্রধান ডিফেক্ট গুলো হচ্ছে ইনসাফিসিয়েন্ট অ্যাসিড প্রোডাকশন, যেটা অ্যাসিড প্রোডাকশন মাস্ট, এবং প্রাইমারি যে ফার্মেন্টেড প্রোডাক্ট প্রডিউস থ্রু ব্রেকডাউন অফ ল্যাকটোজ ইজ ল্যাকটিক অ্যাসিড। ইনসাফিসিয়েন্ট ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হলে অথবা ইনসাফিসিয়েন্ট অ্যাসিড প্রডিউস হলে তাহলে কার্ড যে ফর্মেশন এবং কার্ডের টেক্সচার এগুলা দুর্বল হবে, কনসিস্টেন্সি উইকার হবে, ওয়াটারি হবে, যার জন্য সাফিসিয়েন্ট অ্যাসিড প্রোডাকশন ইজ এ মাস্ট। সাফিসিয়েন্ট অ্যাসিড প্রোডাকশন না হলে এটা একটা ডিফেক্ট। ইনসাফিসিয়েন্ট ফ্লেভার প্রোডাকশন, অ্যাবসেন্স, এটাই হবে ইনসাফিসিয়েন্ট ফ্লেভার প্রোডাকশন। এটাও বিকজ অফ দ্য লো রেট অফ ফার্মেন্টেশন, এবং এটা মানে লিড আউট বাই দ্য আইদার থ্রু দ্য কন্টামিনেশন উইথ আনডিজায়ারেবল ব্যাকটেরিয়া, অথবা যে ধরনের স্টার্টার কালচারে যে ধরনের ভায়াবল ব্যাকটেরিয়া, ভিগোরাস ব্যাকটেরিয়া থাকার কথা সেই নাম্বারে ছিল না, অথবা ব্যাকটেরিয়াগুলো ওই ধরনের লাইভলি ছিল। হ্যাঁ, দ্যাট মিন স্টার্টার কালচারে তোমার কোয়ালিটি খারাপ ছিল। এবং কিছু ফ্লেভার ডিফেক্ট আগে পড়াইছি, এবং কি ধরনের ফ্লেভার ডিফেক্ট আসে এখানে আলোচনা করব না, আমি শুধু লিস্ট আউট করেছি, এটা তোমাদের দেখে নিতে হবে। সবই তোমাদের ফ্লেভার আগে পড়াইছি, তার সাথে পরিচয় আছে, রাইট? এবং 4 নাম্বার ডিফেক্ট হচ্ছে বডি অ্যান্ড টেক্সচার। এইটা সবার আগে চলে আসে, কারণ একটা দই অ্যাসেস করতে গেলে আমরা সবার প্রথমে এটাই দেখি। কয়টা বাজে?
টাইম বলতে পারবা? 12:47। আচ্ছা, আর 15 মিনিট, ঠিক আছে। বডি এন্ড টেক্সচার এটা যদিও সবার লাস্টে দিয়েছি অ্যাজ এ ডিফেক্ট, সেটা আসলে সবার আগে চলে আসবে যখন তুমি অ্যাসেস করবে, জাজিং করতে যাবে। আজকেই জাজিং করবো কিছুক্ষণের মধ্যে। সো এখানে দেখবা যে উইক বডি বলতে যে ধরনের মানে কনসিস্টেন্সি তোমার পাওয়ার কথা, থিকনেস হওয়ার কথা যে ধরনের, রাইট, সেই ধরনের থিকনেস হবে না। হার্ড অ্যান্ড লাম্পি, ইট ইজ ডিউ টু ওভার রাইপেনিং হচ্ছে যে তোমার খুব প্রলং টাইমে তুমি ফার্মেন্টেশন এনভায়রনমেন্টে রেখেছিল, ঠিক আছে, যেটা 3 ঘন্টায় হওয়ার কথা সেটাতে 6 ঘন্টা রেখেছো, যেটা ওভারনাইটে হওয়ার কথা সেটা 2-3 রেখেছো। এই যে ওভার রাইপেনিং হচ্ছে, সেখান থেকে তোমার খুব হার্ড হতে পারে টোটাল যে ইয়েটা আছে, কনসিস্টেন্সিটা আছে, অথবা লাম্পি হতে পারে। এটা একটা ইয়ে, সেটা তুমি দেখলেই বুঝবা যে এটা হলেই আসলে তোমার যে জুইসিনেস, তুমি চোখে দেখলে যেটা বুঝবা যে মানে মুখে দিলেই মনে হয় যে অনেক মানে জুইসি ফিলিং চলে আসবে, সেইটা থাকবে না, খুব মানে ড্রাই রুক্ষ হবে। হোয়িং অফ হয়ে বুঝে তো, তাই না? হোয়িং অফ হচ্ছে একটু ওভার রাইপেনিং এর কারণে কার্ড একদিকে হবে আর তোমার পানি আরেকদিকে বের হয়ে যাবে। এই যে এই টেন্ডেন্সি, এটা হোয়িং অফ, এটা ওভার রাইপেনিং এর কারণে হয়। অথবা লো টোটাল সলিড ইন দ্য মিল্ক দ্যাট ওয়াজ ইউজড, লো টোটাল সলিড হলে এমনি ওয়াটার পোর্শন বেশি থাকবে, অ্যাজ এ রেজাল্ট এটা হতে পারে। রোপিনেস, this is due to the contamination of starter with alkalogens, viscoses. এই ব্যাকটেরিয়াগুলো এটা আসলে এবং সবার লাস্টে আছে গ্যাসিনেস, প্রোডাকশন অফ এক্সেসিভ কার্বন ডাইঅক্সাইড বাই দ্য coliform or yeast. এমনিতে খুব মাইল্ড গ্যাস প্রোডাকশন হতে পারে, যেটা একটা ইন্টায়ার কন্টেইনারে 2, 3, 4, 5, 10টা পর্যন্ত তোমার একটা গ্যাসের বুদবুদের মতো থাকতে পারে। কিন্তু যখন ইন্টায়ার যে বডি, ইন্টায়ার আপার সারফেস যখন গ্যাস বুদবুদ থাকবে, তখন তোমাকে মাস্ট ধরে নিতে হবে দেয়ার ওয়াজ এ হিউজ গ্যাস প্রোডাকশন। এবং এই গ্যাস প্রোডাকশনটা হিউজ হওয়ার কথা না নর্মাল কন্ডিশনে, huge gas production হয়েছে। This is because maybe there was a contamination through with the coliform bacteria or other yeast species, right? So এই যে তোমার হচ্ছে ডিফেক্ট, রাইট, আমরা পড়েছি পিউরিটি, তারপরে অ্যাক্টিভিটি, ডিফেক্ট, এইটা আমরা সবই জানি। এখন আসলে আমরা দেখবো যে আসলে আমরা একটা স্টার্টার কালচারকে আমরা কিভাবে দেখে জাজিং করে ক্যাটাগরাইজ করতে পারি, রাইট? So একটু বলে নিই যে dairy product can be analyzed for chemical composition, microorganism, color, physical properties, but this do not measure the eating quality of the product. So আমরা এতক্ষণ ধরে যে ধরনের টেস্ট গুলা, মেথড গুলা দেখলাম, সেগুলো সবগুলা হয়তো তোমাকে এনশিওর করতেছে যে whether the starter culture or doi is in a good quality or not, right? But still সব টেস্ট যদি পাস করে, এরপরও ইটিং কোয়ালিটি কিরকম, এই টেস্টগুলো দিয়ে ইটিং কোয়ালিটি আসলে এনশিওর হয় না। ইটিং কোয়ালিটি ইনক্লুডস the feel, the taste, the smell by a person experienced on it when the product is put into the mouth. অর্থাৎ ওই যে বলছিলাম অর্গানোলেপটিক টেস্ট, ঠিক আছে, একটা ইটিং কোয়ালিটি অ্যাসেস করার জন্য despite the chemical and microbiological assessment, eating quality ensure করার জন্য তোমাকে অবশ্যই অর্গানোলেপটিক টেস্ট যেতে হবে। অর্গানোলেপটিক টেস্ট আগেই বলেছিলাম যে আমরা দেখে, আমরা টাচ করে, আমরা টেস্ট করে যে ধরনের ফিলিংস পাই, এই ফিলিংস থেকে আমরা যদি সার্টিফাই করি যে ইয়েস ইট ইজ ইন গুড কন্ডিশন, গুড কোয়ালিটি, দ্যাট উইল অ্যাকচুয়ালি এনশিওর দ্য ইটিং কোয়ালিটি। এবং সেটার জন্য অবশ্যই একজন এক্সপেরিয়েন্সড পারসন লাগবে। তোমরা অনেক সময় দেখবা যে এই টেস্টার, বিভিন্ন ধরনের প্রোডাক্ট টেস্টার, তারা বাই প্রফেশন বিভিন্ন ধরনের প্রোডাক্ট, বিভিন্ন ধরনের কুক প্রোডাক্ট অথবা বিভিন্ন ধরনের ড্রিঙ্কস টেস্ট করে। এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আছে, হ্যাঁ, যেমন ওয়াইন টেস্টার, ওয়াইন প্রডিউস হয়েছে, এটা ইটিং কোয়ালিটি অথবা ড্রিঙ্কিং কোয়ালিটি অ্যাসেস করার জন্য তোমার এটা এক্সপেরিয়েন্স যে মানে জাজ আছে, যাকে টেস্টার বলি আমরা,
তার মাধ্যমে আসলে এটা সার্টিফাই করতে হয়। সেটা পার্ট অফ দ্য অর্গানোলেপটিক টেস্ট। There are various standards for measuring product quality. The scorecard, a scorecard is used for evaluating and recording the quality of the product, and it is used in all dairy product judging contest. এখানে আমরা কন্টেস্ট না দিলেও পারি, কন্টেস্টটা চলে আসছে অ্যাকচুয়ালি যে বিভিন্ন কোম্পানির যে সেম প্রোডাক্ট ক্যাটাগরাইজ করার জন্য কন্টেস্ট না দিলেও আমরা জাজিং করার জন্য আমাদের নিজেদের প্রোডাক্ট এখানে নরমালি স্কোর কার্ড আমরা ইউজ করি এবং এটা রেগুলার বেসিসে করতে হবে। ফর জাজিং ডেইরি প্রোডাক্ট ইউ মাস্ট লার্ন টু হ্যাভ দ্য কনফিডেন্স ইন ইয়োর এবিলিটি টু টেস্ট অ্যান্ড স্মেল। তুমি নিজে যখন টেস্ট করবা তোমার নিজের উপর কনফিডেন্স থাকতে হবে যে তুমি যে টেস্ট করার যে এবিলিটি এবং স্মেল এটা মোটামুটি ভাবে it will be acceptable, right? To do so you must meet the following characters. তোমার এই এক্সপেরিয়েন্স গ্যাদার করার জন্য এটা একদিনে হবে না, অবশ্যই এক্সপেরিয়েন্স গ্যাদার করার জন্য তোমার এই ক্যারেক্টারগুলো থাকতে হবে। Be in a physical and mental condition for scoring, right? তোমার সেই ধরনের কারেজ থাকতে হবে, সেই ধরনের কনফিডেন্স থাকতে হবে। Know the scorecard, অবশ্যই তোমাকে স্কোরকার্ড আগে ভাগে জেনে নিতে হবে এবং it should be mentioned that a scorecard for dairy product judging is different for each and every product. সেটা দইয়ের জন্য একরকম, তোমার হচ্ছে ধরো যে চিজের জন্য আরেক রকম, রাইট? Have the sample at the proper temperature. তুমি যে স্যাম্পলিং গুলো করা হয়েছে, হ্যাঁ অবশ্যই তুমি লার্জ যে বাগ স্টার্টার কালচার প্রডিউস করেছো মানে ফিউ হান্ড্রেড লিটার্স, সেখান থেকে টেস্ট করতে যাবে, সেখান থেকে স্যাম্পলিং করে তুমি টেস্ট করবে এবং এই স্যাম্পল অ্যাজ এক্সপার্ট তুমি যখন তুমি মানে টেস্টার ডাকবা তখন এই স্যাম্পল তোমাকে আগে ভাগে রেডি করে রাখতে হবে, ঠিক আছে? এই জন্য স্যাম্পলটার জন্য প্রপার টেম্পারেচার অর্থাৎ প্রপার একটা এনভায়রনমেন্টে থাকে যাতে কোনো ধরনের মাইক্রোবিয়াল গ্রোথ ফার্দার না হয়, কোনো ধরনের কেমিক্যাল চেঞ্জ না হয়, রাইট? টেক দ্য রিপ্রেজেন্টেটিভ পোর্শন অফ দ্য স্যাম্পল টু বি জাজ, যেটা তোমার স্যাম্পলিং এর কনসিকুয়েন্স সেন্স থেকে পেয়েছো। অবজার্ভ দ্য অ্যারোমা ইমিডিয়েটলি, আমরা আসবো একটু পরে যে কোনটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে। Take a sufficient volume into your mouth so that you can feel the wholesomeness of the product. শুধু এই এক চামচের একটা অংশ নিলে হবে না, তোমার মুখে যতটুকু নিলে তুমি ভালোভাবে বুঝতে পারবা প্রোডাক্টের টেস্ট সম্পর্কে, অ্যারোমা সম্পর্কে এবং হোলসামনেস সম্পর্কে, ততটুকুই নিতে হবে। এটা ডিপেন্ড করে পারসন টু পারসন। ফিক্স দ্য প্রপার কোয়ালিটি আইডিয়াল ইন মাইন্ড। তুমি আগেভাগেই অ্যাজ এ টেস্টার আগেভাগেই তোমাকে ফিক্স করে নিতে হবে তুমি দই অ্যাসেস করতে যাচ্ছ, কি ধরনের টেস্ট হলে তুমি কত মার্কস দিবা। অবশ্যই একটা রেঞ্জ থাকবে, একটা রেফারেন্স থাকবে, ঠিক আছে? 1 থেকে 10 অথবা 1 থেকে 20 এরকম। সো এটা আগেভাগেই তোমাকে ডিটারমিন করে নিতে হবে, কারণ যখন টেস্ট করবা সিরিয়ালি অনেক কিছু তোমাকে টেস্ট করবে, মানে দইয়ের অনেক স্যাম্পল টেস্ট করতে হবে যখন প্রফেশনালি জাজ করবা। রিকন্ডিশন দ্য মাউথ অকেশনালি, অর্থাৎ রিকন্ডিশন বুঝতে তোমার মাউথকে অকেশনালি ওয়াশ করে নিতে হবে যাতে মাউথ ক্যান বি রেডি টু টেস্ট ফর দ্য নেক্সট স্যাম্পল, রাইট? কনসেন্ট্রেট আপন দ্য স্যাম্পল ইউ আর এক্সামিনিং, মানে তোমার কি বলি সবকিছুই তোমার কনসেন্ট্রেশন যেটা বোঝায় যে মাথা থেকে শুরু করে তোমার সবকিছুই এইখানে কনসেন্ট্রেট করতে হবে, নট ফর এনিথিং এলস। তোমার কনসেন্ট্রেশন যে তুমি মুখে নিছো কিন্তু চিন্তা করতেছো তোমার কোনো ফ্রেন্ডকে নিয়ে, ওরকম হলে আসলে তুমি স্কোরিং করতে পারবে। ডোন্ট বি ক্রিটিক্যাল, অবশ্যই ক্রিটিক্যাল হওয়া যাবে না যে আমি যদি মিষ্টি লাগে আমি 8 মার্কস দিব, এটা মিষ্টি এবং টকের মাঝামাঝি এখন কত মার্কস দিব, এই জন্য এত বেশি ক্রিটিক্যাল হওয়া দরকার। টেক ইট ইজি, চেক ইউর ওন স্কোরিং অকেশনালি। এটা করার জন্য তোমাকে অকেশনালি স্কোরিংটা করতে হবে, প্রতিদিন না হলেও যে সপ্তাহে 1 দিন অথবা 2 দিন, কারণ তোমার ফ্যাক্টরিতে এভরিডে প্রোডাক্ট প্রডিউস হবে, রাইট? এবং ইউ মাস্ট বি অনেস্ট যে তোমার প্রোডাক্ট তুমি নিজে স্কোর করতেছো, যার জন্য বেশি মার্কস দিবা, ভালো প্রোডাক্ট হিসেবে গ্রেড করবা, ইউ উইল বি ফেল বিকজ হয়তো তুমি পাস করে যাবা, তুমি পাস করে দিবা যে প্রোডাক্ট ইজ ইন গুড কোয়ালিটি, বাট এটা যখন কনজিউমারের কাছে যাবে তোমার কোম্পানির জন্য হবে, আলটিমেটলি তোমার চাকরি চলে যাবে, রাইট? রিকগনাইজ দ্য ফ্যাক্ট দ্যাট you need to practice and experience to develop the judging ability. এবং এটা যেটা আগেই বলেছি একদিনে হবে না, তোমাকে অবশ্যই এটা প্র্যাকটিস করে যেতে হবে, এক্সপেরিয়েন্স গ্যাদার করতে হবে,
এরপরে আসলে পারফেক্ট জাজিং করতে পারবে। এখানে একটা এক্সাম্পল দিয়েছি, একটা স্কোর কার্ড যেটা হচ্ছে ফ্লেভার ডিটেক্ট করার জন্য, রাইট? ফ্লেভার এখানে সব ধরনের ফ্লেভার দেওয়া আছে, ওকে? এবং 3টা ক্যাটাগরিতে তোমার ডিপেন্ডিং অন your feeling you are going to mark it, okay? এবং টোটাল মার্কস এর উপর বেসিস করে আসলে একটা প্রোডাক্টকে তুমি ক্যাটাগরাইজ করতে পারো, আইদার ইট ইজ এক্সেলেন্ট অথবা গুড, ফেয়ার অর পোর। সো এটা মুখস্থ করার দরকার নেই, এটা জাস্ট একটা সেন্স দেওয়ার জন্য, রাইট? এখন আমরা খুব জাজিং এতক্ষণে পড়ছি, এখন আমরা খুব ব্রিফলি একটা এক্সাম্পল নিয়ে শেষ করে দেবো। যে আমরা দই, ফর এক্সাম্পল, দই তোমরা সবাই জানো, ইভেন অনেকে ফার্মেন্টেড প্রোডাক্ট নিয়ে অনেক পড়াশোনা করেছে, প্রেজেন্ট করেছে। দই আসলে জাজ করার জন্য তোমাকে আগে জানতে হবে কি ধরনের, ওই যে অর্গানোলেপটিক টেস্ট, যত ধরনের টেস্ট আছে, হ্যাঁ, তোমার একটা প্রোডাক্টের কোয়ালিটি অ্যাসেস করার জন্য সব ক্রাইটেরিয়া গুলো তোমাকে আগে জানতে হবে, এরপরে না তুমি জাজ করতে পারবে, রাইট? এর মধ্যে একটা হচ্ছে কালার এন্ড অ্যাপিয়ারেন্স। কালার এন্ড অ্যাপিয়ারেন্স কি রকম হওয়া উচিত এটা আসলে তোমরা সবাই জানো, এইগুলা আমি আর করতেছি না। এরপরে ফ্লেভার কি ধরনের হওয়া উচিত, রাইট? বডি এন্ড টেক্সচার, এটা মানে ভেরি সিমিলার লাইক স্টোরের কালচার। অ্যাসিডিটি, এখানে দেখো যে টাইট্রেটেবল অ্যাসিডিটি নরমালি 0.75 to 85 lactic acid, এবং এক্সেসিভ অ্যাসিডিটি গিভ দ্য প্রোডাক্ট এ সাওয়ার টেস্ট অর বাইটিং টেস্ট। অনেক সময় বিটারনেস চলে আসে, কম্বিনেশন অফ এক্সেসিভ অ্যাসিডিটি উইথ সাম আদার মাইক্রোবিয়াল গ্রোথ। এবং স্কোর কার্ড অফ দই, রাইট? এটা সম্পর্কে আগে ভাগেই জানতে হবে। স্কোর কার্ড আমি এখানে একটা নিয়ে আসছি এক্সাম্পল, যে এটা মোস্টলি হচ্ছে অর্গানোলেপটিক টেস্টের, রাইট? ফ্লেভার, বডি এন্ড টেক্সচার, অ্যাসিডিটি যদিও আমরা মানে কেমিক্যাল টেস্টের মাধ্যমে ডিটেক্ট করবো এক্স্যাক্টলি, বাট স্টিল when you are going to test, তুমি যখন মুখে নিবা তখন বুঝবা if it is a very sour taste তাহলে এটা হাইলি অ্যাসিডিটি, মানে হাইলি অ্যাসিডিক। কালার এন্ড অ্যাপিয়ারেন্স তুমি চোখে দেখবা। এরপরে কন্টেইনার এন্ড ক্লোজার, অবশ্যই তুমি যেহেতু একটা দই নিচ্ছ, টেস্ট করতে যাচ্ছ, তুমি কোন কন্টেইনার থেকে নিচ্ছ, কন্টেইনারের মানে সারাউন্ডিংস কিরকম, কন্টেইনারের এজ কিরকম, রাইট? এবং কন্টেইনার হচ্ছে কিভাবে ইনক্লোজ ছিল, এটাও তোমার দেখার বিষয় অর্গানোলেপটিক। এটা ডাইরেক্ট প্রোডাক্টের সাথে আসে না, বাট এটা প্রোডাক্ট যেহেতু কন্টেইনারে থাকে, কন্টেইনার ক্লিন থাকলেই প্রোডাক্ট ক্লিন থাকবে, এটা এনশিওর করা যায়। দ্যাটস ওয়াই কন্টেইনারকেও দেখা হয়। এবং টোটাল মার্কস দেওয়া হচ্ছে এখানে 100, সব মিলায় দেখো। ফ্লেভারে 45, 30, 10, 10 and 5. এটা very minor issue, but still it can contribute hugely if the container অথবা during transportation, if container is not enclosed, contamination can be exposed to the culture or to the doi, and it will ultimately deteriorate your product quality. So total তোমার টেস্টের পর যতটা আসবে, হ্যাঁ, তুমি ধরো 5টা স্যাম্পল করতেছো, যার মার্কস যত বেশি হবে সেটা তত ভালো, ওকে? সো কিভাবে অবজার্ভ করবা আসলে? For judging the quality of doi, the following observation have to be made in order to in the order specified below. অর্থাৎ যেভাবে তোমার অর্ডার করা আছে, সেল করা আছে, এই অর্ডারে তোমাকে দেখতে হবে। প্রথমে একটা কন্টেইনারে আসলো দইটা, তুমি প্রথমেই তোমার চোখে পড়বে কোথায় আছে, 1 কেজি না 2 কেজির ইয়েতে আছে, নট দ্য সাইজ বাট দ্য কন্ডিশন অফ দ্য প্যাকেজ অর কন্টেইনার, এবং মোস্টলি ফুলনেস, ক্লিনলিনেস এন্ড জেনারেল অ্যাপিয়ারেন্স কি হবে। সো প্রথম দেখাই তোমার একটা ইমপ্রেশন গ্রো করবে যে এটা ভালো হবে না খারাপ হবে। Not any soiling of container or lid, অর্থাৎ not only soiling but any kind of contaminants attached to the container or in the lid, okay? এরপরে দেখবা তুমি অ্যারোমা, যখন দেখলা এরপরে তুমি হাতে নিলা, নিয়ে তুমি অবশ্যই যখন টেস্ট করার আগে তো মানে নাকের কাছেই চলে আসবে, তাই না? তখনই তুমি আসলে অ্যারোমা বুঝবা, এবং সেই সাথে সাথে তোমার দেখবা যে কালার এন্ড অ্যাপিয়ারেন্স চলে আসবে। এরপরে যখন কালার এন্ড অ্যাপিয়ারেন্স তোমার ওকে, তখন একটু টেস্ট অর্থাৎ একটু টাচ করার ট্রাই করবে যে বডিটা কিরকম, খুবই ড্রাই নাকি মোটামুটি সফট, হ্যাঁ? এরপরে যখন তুমি মুখে দিবা ফাইনালি, তখন তো ফ্লেভার তো আমি ডেফিনিশন দিয়েছি যে এটা নট অনলি স্মেল, নট অনলি টেস্ট, বাট কম্বিনেশন অফ 2 or 3, রাইট?
তো যখন এইভাবে ইয়ে করলা, যদি সবকিছুতে স্কোর ওকে এবং ভালো মার্কস পায় তাহলে এটা ভালো লাগে, যেটা স্কোর কার্ড আগে থেকে, রাইট? এবং এই সিরিয়ালে করতে হবে, যেটা কমন সেন্স। এখন যখন তুমি দেখবা, তখন যদি কিছু আনডিজায়ারেবল লুক থাকে অথবা অ্যাবনর্মাল লুক থাকে, সেটা আসলে তোমাকে জানতে হবে ডিফেক্ট থেকে। ডিফেক্ট ইন দই কি ধরনের ডিফেক্ট হয়? কালার যেমন যে ইয়েলোইশ হয় অথবা হোয়াইটিশ হয় বা ক্রিমি হয়, রাইট? অ্যাপিয়ারেন্স খুব হচ্ছে মানে গ্লোসি এন্ড জুইসি হবে, রাইট? সো এটা থেকে ডিফেক্ট হলে তোমার এটা থেকে মানে ডেভিয়েট করলে ওটা কালার এন্ড অ্যাপিয়ারেন্স ডিফেক্ট। এরপরে ফ্লেভার, দইয়ের ফ্লেভার তুমি মুখে নিয়ে যেরকম এক্সপেক্ট করো সেরকমটা না হলে, যে বিটারি অথবা সল্টি এই ধরনের ফ্লেভার হলে আসলে সেইটাই না। এবং স্পেশালি দইকে তো অবশ্যই মানে সল্টিনেস থেকে ফ্রি থাকতে হবে, রাইট? এই জন্য সল্ট নিয়ে আমি অনেক কথা বলেছি এবং আবারও কথা বলবো তোমাদের সাথে। বিটারনেস, অবশ্যই বিটারনেস থেকে ফ্রি থাকতে হবে। চিজি কোনো ধরনের ফ্লেভার থাকা উচিত না, রাইট? কারণ চিজ তোমরা জানো যে চিজ এক ধরনের প্রোডাক্ট যেটা মানে কেজিন থেকে মোস্টলি ই করা হয়। সো চিজি ফ্লেভার আসলেই এটা, যদিও চিজের ক্ষেত্রে ডিজায়ারেবল বাট দইয়ের ক্ষেত্রে ডিজায়ারেবল না, কারণ এখানে আমরা ধরে নিব যে আনডিজায়ারেবল কোনো প্রসেসিং অথবা কোনো রাইপেনিং অথবা সর্ট অফ কোনো ফার্মেন্টেড রিঅ্যাকশন এরকম হয়েছে, অথবা কোনো এরকম স্পেসিফিক মাইক্রোবিয়াল ইনফেস্টেশন হয়েছে যার জন্য এই ফ্লেভার। মেটালিক, গ্রেনি হচ্ছে দই মুখে দিলে এটা তুমি বুঝবা হোলসামনেস, ফুলনেস, বাট এটা তোমার জিহ্বায় মুখে যদি তুমি গ্রেনি ফিল করো যে ছোট ছোট দানা, দিস ইজ এ ডিফেক্ট। ওয়াটারি এন্ড কার্ডি ফ্লেক্স, ওয়াটারি হচ্ছে ওই যে একটু আগে বলেছিলাম যে হুইং অফ, যে ওয়াটার পোর্শন আলাদা হয়ে যায়, এটা দইয়ের ডিফেক্ট। হ্যাঁ, এটা ওয়াটার তো অবশ্যই থাকবে, কিন্তু এটা কার্ডের সাথে অ্যাটাচ থাকবে, যেটাকে আমরা টুগেদার জুইসিনেস বলতে পারি। বাট ওয়াটার যদি একটা মানে সেপারেটেড হয়ে যায় ওইটা ইন এ ফুল কন্টেইনার, তাহলে ওটা একটা ডিফেক্ট। হুইং অফ একই জিনিস, এবং টু উইক বডি, অর্থাৎ নর্মালি আমাদের ল্যাবে আমরা যখন করেছিলাম, আনফরচুনেটলি আমরা সাকসেসফুল হইনি, যে দুই ধরনের মার্কেটের দই নিয়ে আসছি এবং আমাদের বানানো দই ল্যাবে থার্ড ইয়ারে মনে হয়। সো আমাদের স্যার চ্যালেঞ্জ নিয়েছিল যে আমাদের দইটা মানে কনসিস্টেন্সি এরকম হবে যে কন্টেইনারকে আমরা যদি উল্টায় রাখি সেটা পড়বে না, ওয়ারেস আমাদের মার্কেটের দই অবশ্যই পড়ে যাবে, রাইট? কারণ কি? কারণ ওখানে আসলে মার্কেটে যে দই বানানো হয় সেটা টোটাল সলিড যে ধরনের আমরা রিকমেন্ড করি, হিটিং টাইম যতটুকু রিকমেন্ড করি ওইটা করা হয় না, তারা ভলিউম বাড়ানোর জন্য এটা করে না। দ্যাটস ওয়াই ওদের বডিটা আসলে অনেক উইক হয়। এবং কনসিস্টেন্সি এটা তুমি চামচ ঢুকাইলেই বুঝবা যে এটা কতটা থিন অথবা কতটা ঠিক, রাইট? সো এটা সেদিন আমরা অবশ্যই ফেল করছিলাম, কারণ আমাদের নিজেদের বানানো দইটাও আসলে পড়ে গেছিল টেবিলের উপর, হাফ লিটারের কন্টেইনারে বানিয়েছিলাম। তো এটা পরবর্তীতে আমরা ফাইন্ড আউট করেছি যে আমাদের যে গ্রুপের দায়িত্ব ছিল হিট আপ করার, তারা যেটা করেছে যে আধা ঘন্টা হিট আপ করার কথা, ওদের ওখানে থাকার কথা, ওরা স্বীকার করেছিল যে হিটিং আপে দিয়ে ল্যাবের মামাকে একটু দায়িত্ব দিয়ে তারা চা খেতে গেছিল, হিটিং আপ প্রপার হয় নাই। হ্যাঁ, সবসময় 50 ডিগ্রি সেন্টিগ্রেড তারা মেনটেন করতে পারেনি, সো তাদের অ্যাবসেন্সে যা হয়। সো এই রকমের উইক বডি, অর্থাৎ আমরা এরকম কনসিস্টেন্সি চাই যে একটা কন্টেইনার অথবা কাপ অফ দই যদি তুমি উল্টাও, যে অফিস সার্ভিস যদি নিচের দিকে রাখো, তাহলে এত সহজে এটা নিচে পড়বে না। এই ধরনের একটা কনসিস্টেন্সি, এই ধরনের একটা বডি চাই, রাইট? সো খুব তাড়াতাড়ি যদি পড়ে যায় এটা আসলে উইক বডি। এরপরে গ্যাসি, যেটা আগে বলছিলাম যে হিউজ বিকজ অফ দ্য কলিফর্ম কন্টামিনেশন, হিউজ গ্যাস প্রোডাকশন হলে বুদবুদ তোমরা দেখতে পাবো। এবং রফিনেস, এটা ওভার রাইপেনিং এর কারণে হয়। আমরা একটা শেষ করে দিই, একটা বেজে গেছে। স্যার দই যদি স্যার না জমে স্যার ওটা কি খাইলে কোনো সমস্যা হবে? অবশ্যই সমস্যা, তোমার সেস্টার কালচার ওটা মানে তোমার কালচারই না, ঠিক আছে? সেস্টার কালচার তুমি অ্যাডই করবা হচ্ছে দইকে জমানোর জন্য, তাই না? ফার্মেন্টেশন প্রসেস এনহ্যান্স করার জন্য। সো যদি না হয়, এটা তো মানে আমরা আসলে তুমি যেটা কোশ্চেন করেছো সেটা দই না, জমে নাই যেটা সেটা দই না, ঠিক আছে?
আমরা দই প্রস্তুত করার পরে যদি কোনো ধরনের ডিফেক্ট আসে সেই ডিফেক্ট গুলো এগুলা আসতে পারে, সেটা ইয়ে করছে, ঠিক আছে। এবং এটা হচ্ছে কোয়ালিটি অ্যাসেস করার জন্য, যে তোমার দই মানে ফার্মেন্টেশন প্রসেস কমপ্লিট, এরপরে তুমি অ্যাসেস করবে whether দই you made is in good condition or not, whether it has any defect or not, ঠিক আছে। কিন্তু জমেই নাই সেটা আসলে দই। এবং এই যে তোমার ডিফেক্ট গুলা, এগুলা এগেইন স্কোর কার্ডের মাধ্যমে আমরা জাজিং করতে পারি কিভাবে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এই স্কোর কার্ড অ্যাকচুয়ালি তোমাদের মুখস্থের বিষয় না, এটা তোমরা জাস্ট একটু ভালো করে মন দিয়ে দেখা বোঝার চেষ্টা করবা, যাতে কখনো কোনো শর্ট কোশ্চেন আসলে তোমাদের কমন সেন্স থেকে তোমরা লিখতে পারো, ভাইবা আসলে জিজ্ঞেস করলে লিখতে পারো। আই এম সরি ফর টেকিং টু লং, আসলে কোশ্চেন বেশি করে ফেলি জন্যই সময় বেশি লাগে। এই হচ্ছে আজকের অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস লাস্ট ক্লাস। এরপরে আগে বলেছি যে যদি সময় পাই আর দুই একটা ক্লাস হয়তো নেব, যেটা এক্সট্রা কারিকুলার কিছু ইম্পর্টেন্ট সাবজেক্ট ম্যাটার আমি মনে করি যে পড়ানো উচিত, সেগুলো পড়াবো। আর যদি সময় না পাই ইটস ডান। এরপরে আমরা আসলে থিওরি শেষ করলাম, প্র্যাকটিক্যাল সব বাকি আছে, যেগুলো আমরা অন স্পটে অফলাইনে ফেস টু ফেস করব। এরপরে আমরা শুরু করব হচ্ছে অ্যানিমাল নিউট্রিশন এন্ড ফিডিং, যতটুকু বাকি আছে মোটামুটি ভাবে 40% বাকি আছে। তার আগে তোমরা কি চাও অ্যাসাইনমেন্ট এখনই দিয়ে দেই, আসার আগে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা, ক্যাম্পাসে আসার আগে, নাকি ক্যাম্পাসে এসে অ্যাসাইনমেন্ট করতে চাও, কোনটা? কথা বলো। স্যার ক্যাম্পাসে যেয়ে স্যার সবার কি একই মত? ক্যাম্পাসে আসলে কিন্তু পরীক্ষা চলে আসবে, তখন আবার না করতে পারবে না। স্যার এখন দিয়ে দেন। এখন দিয়ে দেন স্যার, এখন দিয়ে দিলে ভালো হয়। এখন দিয়ে দিলে ভালো হয় স্যার। আচ্ছা, কতজন এখন মানে দিলে ভালো হয় এই পক্ষে? আমি সাউন্ড শুনলেই বুঝবো। স্যার দিয়ে দেন। এখন দিলে ভালো হয়। এখন দিয়ে দেন, এখন সব ফ্রি আছে। এখন কতজন আছে ক্যাম্পাসে এসে করতে চায়? এখন দিয়ে দেন। আচ্ছা, এখনই দিয়ে দেবো আমি। কালকের মধ্যে অথবা পরশুর মধ্যে দেওয়ার চেষ্টা করব। আর সামনের সপ্তাহে আসলে আমি ক্যাম্পাসে থাকলেও আমি বিভিন্ন কাজে বিজি থাকবো। তোমরা যারা ক্যাম্পাসে আসো 2 দিন রবিবার এবং সোমবার যদি আসতে পারো কোনো মানে ইস্যু নিয়ে, সেটা আসতে পারো, সেক্ষেত্রে আমি সময় দিতে পারি। মঙ্গলবার থেকে আমি 3 দিনের ট্রেনিং প্রোগ্রামে থাকবো, তখন টোটালি আমি ব্লক। সো অ্যাজ ইউজুয়াল ক্লাসও হবে না, ঠিক আছে, সামনের সপ্তাহে। এরপরে আমরা দেখবো যে পূজার বন্ধ ছুটি আছে, আলটিমেট আসলে অফলাইনে হয়তো ক্লাস নিতে হবে, এবং যদি 2-1টা ক্লাস নিতে পারি অ্যানিমাল নিউট্রিশন ফিডিং এ অনলাইনে, সেটা স্পেশালি নেব বিফোর পূজা। পূজার ভ্যাকেশন আমাদের 7 দিনের, তাই না, 17 তারিখ পর্যন্ত। কিন্তু অ্যাকচুয়াল পূজা যে তোমাদের অনুষ্ঠান, যাদের পূজা আছে কত দিনে, কয় দিনের, অর্থাৎ পূজার ভ্যাকেশন হওয়ার পরেও তোমরা প্রথম 2-3 দিন যখন পূজার খুব বেশি মানে প্রোগ্রাম ওইভাবে শুরু হবে না, তখন ক্লাস করতে পারবা কিনা, লাইক 8, 9, 10, 11 এই দিকটায়। নবমী দশমী কবে? অষ্টমী, নবমী, দশমী? জি স্যার, পারবো ক্লাস করতে, সমস্যা নেই। আচ্ছা, তোমাদের কোন 3 দিন আসলে তোমরা হেভিলি কাইন্ড অফ ব্লকড উইথ ইওর পূজা স্কেডিউল? কোন 3 দিন? এই তো অষ্টমী, নবমী, দশমী, তাই না? সেই জি স্যার। কোন দিন? এই 3 দিন কয় তারিখ হয়? 13, 14, 15 তারিখে হবে, অষ্টমী, নবমী, দশমী। আচ্ছা, তাহলে আমরা যদি মানে 12 তারিখ না 11 তারিখেই যদি ক্লাস করি, কোনো সমস্যা আছে তোমাদের? জি স্যার, ওই দিন থেকে তো পূজা শুরু পুরো দমে স্যার, ওই দিন থেকে আমাদের আমরা থাকতে পারবো না স্যার। আচ্ছা, 10 তারিখ? 10 তারিখে পারবো স্যার, 10 তারিখে। 10 তারিখে পারবো, 10 তারিখ। আচ্ছা, 10 আমার লাস্ট, আমি যদি ক্লাস নিতে পারি, ঠিক আছে, তোমাদের সুবিধার জন্য লাস্ট ক্লাস 10 তারিখ নেব, 11 তারিখ থেকে কোনো ক্লাস হবে না তোমাদের। আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ। তো এর মধ্যে যদি 1টা 2টা 3টা যাই পাই, 10 তারিখে লাস্ট ক্লাস হবে, ঠিক আছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং। সিআর আমাকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিও। 41 জন ছিল মনে হয়, এখন তো 2 জন নাই। অ্যাটেন্ডেন্স দিয়ে দিও। এটাই হবে মানে অনলাইনে ডেইরি মাইক্রোবায়োলজি এন্ড কেমিস্ট্রি লাস্ট ক্লাস। সো থ্যাঙ্কস ফর ইওর পেশেন্স এন্ড ওকে, থ্যাংক ইউ।